আসসালামু আলাইকুম। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে চাইল্ড ফাউন্ডেশন সবসময় ছিল এবং থাকবে, এবং এরই ধারাবাহিকতায় আমরা এই উদ্যোগটি নিয়েছি, চাইল্ড ই কেয়ার। এবং আজকে আমরা যে টপিকটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি, এবং এটার গুরুত্বপূর্ণতা, এবং কিভাবে এই লকডাউনে আপনারা বাসায়ও আপনার বাচ্চাদেরকে ফিজিক্যাল থেরাপির ব্যাপারগুলোতে সাহায্য করতে পারবেন। তো আমাদের সাথে আজকে যিনি আছেন, ডক্টর ইমরুল কবির। উনি প্রেসিডেন্ট অফ অ্যাক্টিভ হিলিং ফিজিক্যাল থেরাপি, নিউ ইয়র্ক, লাইসেন্স ফিজিক্যাল থেরাপিস্ট, এবং তার পাশাপাশি ওনার কাছে আছে 20 বছরের বেশি অভিজ্ঞতা। ডক্টর কবির, থ্যাংক ইউ সো মাচ চাইল্ড ফাউন্ডেশনের সাথে থাকার জন্য, এবং আমাদের আজকের এই কোয়েশ্চেন অ্যান্সার সেশনে অভিভাবকদেরকে কিছুটা সাহায্য করার জন্য। কেমন আছেন প্রথমে? ভালো আছি। Thank you so much for inviting me. It's my pleasure and an honor to join Child Foundation in this uh, এই সুযোগটা পাওয়ার জন্য যে প্যারেন্টস এর কাছে আনা সবার কাছে আসা অ্যাকচুয়ালি। জি, আসলে আমাদের পুরোটা সেশনই প্যারেন্টসদের কোয়েশ্চেন এর উত্তর দেওয়ার মধ্যে দিয়ে সাজানো। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো ফিজিক্যাল থেরাপির ব্যাপারে। তো প্রথমে আপনার কাছ থেকে জেনে নিতে চাবো যে পিডিয়াট্রিক ফিজিক্যাল থেরাপি এই জিনিসটা কি, আমাদের যারা শুনছে অভিভাবকরা তাদেরকে যদি একটু বুঝিয়ে দিতেন ছোট করে। অবশ্যই পেডিয়াট্রিক ফিজিক্যাল থেরাপিস্টরা হচ্ছে তারা স্পেশালিস্ট ফিজিক্যাল থেরাপিস্ট যারা শুধুমাত্র শিশুদের সাথে কাজ করে। এবং আপনাদের বুঝতে হবে যে শিশুদের সাথে কাজ করার জন্য তাদের শুধু রেগুলার ফিজিক্যাল থেরাপি ট্রেনিং এর এনাফ না, তাদেরকে আরো ট্রেনিং নিতে হয় কিভাবে নিওনেটাল থেকে, নিওনেটাল মানে হচ্ছে একদম জন্মের পর শিশুর থেকে 18 বছর পর্যন্ত বাচ্চার সাথে কিভাবে কাজ করতে হয়। এবং এই ট্রেনিংটা অনেক ভিন্ন এই জন্য যে আমরা বয়স্কদের সাথে যেভাবে অ্যাপ্রোচ করি মেডিকেল ফিল্ডে, বাচ্চাদের সাথে অ্যাপ্রোচটা সেম না। কারণ বাচ্চাদের জন্য কিন্তু তারা এটাও বুঝে না যে আমার ফিজিক্যাল থেরাপি কেন হচ্ছে, আমার প্রয়োজন কেন ফিজিক্যাল থেরাপি। তো সেই জন্য অ্যাপ্রোচটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের প্ল্যানিং বলেন, আমাদের যে অ্যাপ্রোচটা বলেন, আমাদের টেকনিক্স গুলো বলেন, এবং কাজ করার ধরনটা। কারণ হচ্ছে যখন আমরা অ্যাডাল্টদের সাথে কাজ করি আমরা একজনের সাথে কাজ করছি, যখন আমরা বাচ্চার সাথে কাজ করি তখন তার ফ্যামিলি এবং কমিউনিটির সাথেও কাজ করছি। তো এই জন্যই পেডিয়াট্রিক ফিজিক্যাল থেরাপিস্ট যখন আপনি সিলেক্ট করবেন, আপনার বাচ্চার জন্য চুজ করবেন, আপনাকে জানতে হবে তার ব্যাকগ্রাউন্ড কি, তার ট্রেনিং কি, তার এক্সপিরিয়েন্স কি। এবং রেফারেন্স নামাটা খুবই ভালো যে অন্যান্য প্যারেন্টসরা কি রেফারেন্স দিচ্ছে এই থেরাপিস্টের সম্বন্ধে ব্যাপারে। তো এটাই বলবো যে খুবই ইম্পর্টেন্ট যে চুজ করা যে একটা রাইট ফিজিক্যাল থেরাপিস্ট আপনার বাচ্চার জন্য। এই ইসে আমি আরেকটা কথা বলে রাখি, যেরকম আমার অনেক বছর এক্সপিরিয়েন্স একটা জিনিস আমি খেয়াল করেছি। ফর এক্সাম্পল, আমি যতটুকু এক্সপিরিয়েন্স হই না কেন, মানে একটা বাচ্চা হয়তো আমাকে খুব ইজিলি আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, হয়তো শুরুতে না বাট ইভেনচুয়ালি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যত এক্সপিরিয়েন্স হই না কেন ওই বাচ্চাটা কিছুতেই আমাকে অ্যাকসেপ্ট করছে না। বাচ্চাটা যখন অ্যাকসেপ্ট করে না তখন কিন্তু আমার গোল যতই সুন্দরভাবে সাজানো থাকুক না এফেক্টিভ কেন, হবে না। এক্স্যাক্টলি এটা ইফেক্টিভ হবে না। কারণ বাচ্চা আমার কথা শুনছে না এবং সে কোঅপারেট করছে না। তো এটাও খুব ইম্পর্টেন্ট যে আপনাকে চুজ করে নিতে হবে একজন ভালো ফিজিক্যাল থেরাপিস্ট। আর দেখতে হবে আপনার বাচ্চা এবং ফিজিক্যাল থেরাপিস্টের মাঝে ইন্টারাকশনটা কিরকম। তারা কি একজন আরেকজনকে ভালোভাবে ইন্টারাকশন হচ্ছে কিনা, কমিউনিকেশন হচ্ছে কিনা, যে গোলস গুলো ফিজিক্যাল থেরাপিস্টের সেট করা সেগুলো কি ইভেন্চুয়ালি অ্যাচিভ হচ্ছে কিনা। একটা খুব সুন্দর ব্যাপার বললেন যে প্যারেন্টসদেরকে নিয়েও আপনি কাজ করছেন, শুধু যে থেরাপিস্টের কাছে যাচ্ছে এবং বাচ্চাটা চলে আসছে ওটার মধ্যেই সীমাবদ্ধ না, কারণ বাসায়ও অনেক কাজ করতে হয় অভিভাবকদের। এবং সেটার ক্ষেত্রে ভালো একজন থেরাপিস্ট কিন্তু অনেকখানি অভিভাবককে গাইড করতে পারে যে বাসায় কিভাবে কাজগুলো করবেন। তো যাই হোক, আর আমরা খুবই লাকি যে আপনি আমাদের সাথে আছেন, কারণ এটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট। আপনি ছোট বাচ্চাদের সাথে অনেক বছর কাজ করেছেন আমার জানা মতে, সুতরাং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আরেকটা জিনিস যেটা জানতে চাবো শুরুতেই, যে বাবা মারা কখন কোন বয়সে, আপনি যেমন বললেন যে একদম শুরু থেকেই ফিজিক্যাল থেরাপি দেওয়া সম্ভব, তো বাবা মারা বুঝবে কি করে যে আমার বাচ্চার গ্রোথ মোটর স্কিলতে ঘাটতি আছে বা থেরাপিটা দরকার, এটা কিভাবে আন্দাজ করতে পারবে শুরুর দিকে? খুবই ভালো কোয়েশ্চেন একটা। খুব কমন আমরা দেখি যখন আমরা দেখি যে দেরিতে আমরা রেফারেলটা পাই যে বাচ্চার সমস্যা। ইউজুয়ালি তখন আমরা দেখি যে যারা ফার্স্ট টাইম প্যারেন্টস তারা অনেক সময় বুঝতে পারে না। হয়তো আশেপাশের রিলেটিভসরা বলছে, নেইবার্সরা বলছে যে তোমার বাচ্চা এত দেরিতে হাঁটছে কেন, তোমার বাচ্চা বসতে পারে না কেন, বা হয়তো বসে যাবে। সো প্যারেন্টসরা ওয়েট করতে থাকে, ঠিক আছে হয়ে যাবে আস্তে আস্তে। সো এটা একটা কারণ যে ফার্স্ট টাইম যারা প্যারেন্টস তারা বুঝতে পারে না। আবার যারা দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স প্যারেন্টস তারাও অনেক সময় বুঝতে পারে না, এবং বোঝা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই চাইল্ড ইজ ডিফারেন্ট। তাই না, এক এক চাইল্ডের ডেভেলপমেন্ট কিন্তু খুবই ইউনিক এবং খুবই ডিফারেন্ট। তো সেই জন্যই কিন্তু আমাদের সব
ইসের বেলায় যদি আমরা বলি যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট থাকে আমাদের, যে কোন বয়সে কি করা উচিত বাচ্চার, সেটার কিন্তু রেঞ্জ থাকে। যেরকম আমি পিন পয়েন্ট করে বলতে পারবো না যে 6 মান্থস বয়সে বাচ্চাকে একা বসতে হবে, 8 মাস বয়সে বাচ্চাকে একা হামাগুড়ি দিতে হবে, রাইট, 1 বছর বয়সে বাচ্চাকে 4টে স্টেপস একা নিতে হবে। আমি ওভাবে বলতে পারবো না, বিকজ এটা নির্ভর করছে যে বাচ্চার এনভায়রনমেন্টটা কিরকম, বাচ্চা কি ধরনের সুযোগ পাচ্ছে এগুলো শেখার, কি মোটিভেশনটা কিরকম চারপাশে। সো অনেক কিছুর উপর নির্ভর করে। তো এটা একটা, সো সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট বা প্যারেন্টস এর জন্য বোঝা যে অ্যাকচুয়ালি ফিজিক্যাল থেরাপিস্ট লাগবে কিনা, কখন লাগবে, কোন মুহূর্তে লাগবে। তো সেই জন্যই ইউজুয়ালি এই রোলটা প্লে করতে হবে পেডিয়াট্রিশিয়ানদের, কারণ তারা বাচ্চাকে রেগুলার দেখছে ভ্যাকসিনেশন বা টিকা দেওয়ার জন্য, এবং বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চেক করার জন্য। তখনই তারা চেকলিস্টটা চেক করে ফেলে, বাচ্চা প্যারেন্টসদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা 6 মাসের টিকা দেওয়া হচ্ছে এখন, বাচ্চাকে এটা 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 করতে পারে কিনা। যদি না করতে পারে, লেটস ওয়েট ফর another 3 months, 2 or 3 months লেটস সে। তখন 9 মাস বয়সে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা গতবার বাচ্চা এটা এটা করতে পারতো কিনা, এখন কি করতে পারে, এখন কি করতে পারছে না। যদি তার কাছে কোনো রেড সিগন্যাল এরকম মনে হয় পেডিয়াট্রিশিয়ানের কাছে, তখন পেডিয়াট্রিশিয়ানের উচিত যে প্যারেন্টস এর সাথে কথা বলা, মেবি ফিজিক্যাল থেরাপির একটা ইভ্যালুয়েশন করা উচিত, জানার জন্য যে বাচ্চা কি অ্যাকচুয়ালি কি পিছিয়ে যাচ্ছে কিনা। কারণ দেখেন যে একটা বাচ্চা, ফর এক্সাম্পল কথার কথা, যে 8 মাস বয়সে হামাগুড়ি দিতে পারছে না, 12 মাস হয়ে গেছে তখনও কিন্তু হামাগুড়ি দিচ্ছে না, এক জায়গায় বসে থাকে, খুব বেশি নাড়াচাড়া করছে না। সো এই এক মানে একটা তার সেক্টর, একটা এরিয়ার ডিলের জন্য, শুধু গ্রস মোটর ডিলে যেটাকে আমরা বলি মেডিকেলের ভাষায়, গ্রস মোটর হচ্ছে বড় বড় মুভমেন্ট, যেরকম হাঁটাচলা করা, হামাগুড়ি দেওয়া, যেগুলোতে বড় বড় মাসেল এবং জয়েন্ট আমরা ইউজ করি। আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করে রাখি, অনেকে প্রশ্ন করেছে অকুপেশনাল থেরাপি। অকুপেশন হচ্ছে ফাইন মোটর মুভমেন্ট, যেরকম হাত দিয়ে কাজ করা, ড্রিল করা, হ্যাঁ, খাওয়া, এই ধরনের কাজগুলো হচ্ছে অকুপেশনাল থেরাপি, যেগুলো খুব রিফাইন্ড মুভমেন্ট। আর গ্রস মোটর মুভমেন্ট হচ্ছে হাঁটা চলা, সিঁড়িতে ওঠানামা করা, জাম্প করা, দৌড়ানো, এগুলো। সো এনিওয়েজ, তো গ্রস মোটর ডিলে যখন থাকে, ফর এক্সাম্পল হামাগুড়ি দিতে পারছে না বাচ্চা 8 মাস বয়সে, তখন কিন্তু তার অন্যান্য ডিলে গুলো তৈরি হচ্ছে। কেন? কারণ বাচ্চা কিভাবে শিখে? বাই এক্সপ্লোরিং দ্য এনভায়রনমেন্ট, চারপাশে ঘোরাফেরা করে, চারপাশে মুভমেন্ট করে। সে রিমোট ধরবে, সে খেলনা ধরবে, সে টেবিল ধরবে, সে কাপড় টানবে, পর্দা টানবে। তো সেভাবে সে বিভিন্ন এনভায়রনমেন্টে তার বিভিন্ন জিনিসপত্র, টেক্সচারকে এক্সপ্লোর করছে, এবং এভাবেই কিন্তু শিখছে। ফর এক্সাম্পল, বলটা তার কুলে ছিল, বলটা রোল করে দিল, এবং বলটা যদি দূরে চলে যায়, সে বলের পিছে পিছে হামাগুড়ি দিবে। কিন্তু সে যদি হামাগুড়ি দিচ্ছে না, বলটাকে রিচ করতে পারছে না, তখন কি হচ্ছে? তার সেই ব্রেনও গ্রো করছে না বা ডেভেলপ করছে না, বিকজ সে এনভায়রনমেন্ট এক্সপ্লোর করতে পারছে না। সে বুঝতেছে না যে কিভাবে, কোন ডাইরেকশনে যাবে, কোন স্পিডে যাবে, কত দূরে যাবে। সো এগুলো সবই কিন্তু ব্রেন শিখে এবং কন্ট্রোল করে বাই ট্রায়াল এন্ড এরর, বাই মুভমেন্টস, বাই এই ধরনের সুযোগগুলো তাকে, মানে এই মুভমেন্টস গুলো তৈরি করে দেয়। তো তখন দেখা যায় যে বাচ্চার গ্রোস মোটরের জন্য অন্যান্য সমস্যা হতে পারে, স্পিচ ডিলে হতে পারে, দেখা যাচ্ছে তার ফাইন মোটর ডিলে হতে পারে, দেখা যাচ্ছে তার বিহেভিয়ারাল কিছু প্রবলেম থাকতে পারে, তখন বাচ্চা খুব খিটখিটে থাকে, তখন কানেক্টেড। এক্স্যাক্টলি এভরিথিং ইজ কানেক্টেড। সো ওইটাই যে, এন্ড দেন এটা গেল যে প্যারেন্টস দেরকে একটা বুঝতে হবে, নিজেদের থেকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে পেডিয়াট্রিশিয়ানদের সাথে কথা বলতে হবে বোঝার জন্য যে কখন ফিজিক্যাল থেরাপি প্রয়োজন। আরেকটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস আমরা যখন বুঝে ফেলি যে একটা বাচ্চা ডায়াগনোসিস আছে, তখন আমরা অটোমেটিক্যালি ফিজিক্যাল থেরাপি শুরু করে দিই। এই ডায়াগনোসিসের মধ্যে যেরকম সেরেব্রাল পলসি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ডাউন সিনড্রোম, অর্থোপেডিক কন্ডিশনস, অনেকগুলো অনেকগুলো জেনেটিক কন্ডিশনস। তো তখন আমরা অটোমেটিক্যালি বুঝে ফেলি যে ওকে, ডেফিনেটলি বাচ্চার ফিজিক্যাল থেরাপিতে অটোমেটিক্যালি করতে হবে। এখন কিছু কিছু ডায়াগনোসিস, দুটো ডায়াগনোসিস যেরকম এই মুহূর্তে আমার খুব খেয়াল আসছে, যেটা কিন্তু অফিসিয়ালি আমরা ডায়াগনোসিস করতে পারি না, বাট ওই বাচ্চাদের ফিজিক্যাল থেরাপি যখন আমরা অ্যাসেসমেন্ট করি, কারণ দেখা যাচ্ছে একটা বাচ্চার কোনো ডায়াগনোসিস নাই কিন্তু অফিসিয়ালি, কিন্তু তার হাইপোটোনিয়া থাকার জন্য, যখন লো মাসল টোন থাকে, এবং আরেকটা ডায়াগনোসিস খুব কমন, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন ডিসঅর্ডারস যখন থাকে, দেখা যাচ্ছে যে ঘন ঘন পড়ে যাচ্ছে, বাচ্চা ঠিকমতো হাঁটতে পারছে না দেখে, দৌড়াতে পারছে না, এক্সপ্লোর করতে পারছে না। সো এই দুটো ডায়াগনোসিস কিন্তু অফিসিয়ালি ওভাবে করা না হলেও, এই দুইটা সমস্যার জন্য বাচ্চা গ্রস মোটর ডিলে হতে পারে। আরেকটা জিনিস যেটা আপনার কথা শুনে মনে হচ্ছে যে আর্লি ডিটেকশনটার জন্য প্যারেন্টসদের খুবই সাবধানতা মেনটেন করতে হবে। এটার জন্য আমি চাইল্ড ফাউন্ডেশনের পেজেও আমাদের মাইলস্টোনের একটি চার্ট আছে, যেটা অনেক জায়গায় অ্যাভেলেবল। যেটা আমার বাচ্চার ক্ষেত্রে হয়েছিল, ও সবকিছু রেঞ্জের মধ্যে করতো, কিন্তু শেষের দিকে যেহেতু আমি প্রথম বাচ্চার সময় প্রথম মা হয়েছি, ওই জিনিসটা আমি ভাবতাম ও তো করে ফেলেছে ওই রেঞ্জের ভিতরে, কিন্তু রেঞ্জের যে শেষের দিকে করতো ওটাও একটা ডিলেই ছিল। সুতরাং আমাদের প্যারেন্টসরা একটু সাবধানতা মেনটেন করে যদি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ফেলি, তাহলে, কারণ
এটা এমন একটা জিনিস যে ও আগামী কোন জিনিসটা শিখবে ওটা এটার উপর ডিপেন্ড করছে, আপনি যেভাবে এক্সপ্লেইন করলেন। তো আমি রাইট। অভিভাবকদেরকে আপনার অ্যাডভাইসটা নিতে বলবো, এবং নতুন বাবা মা যারা আছে তাদেরকে অবশ্যই বলবো যে মাইলস্টোন বা ডাক্তারের সাথে যেন পরামর্শটা সবসময় করা হয়। তো যাই হোক, আর যদি কিছু না এ ব্যাপারে বলা থাকে তাহলে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। শিওর। তা আমাদের প্রথম প্রশ্ন এসেছে, বাচ্চার বয়স হচ্ছে 8 এবং ওর এএসডি ডায়াগনোসিস আছে। পেন্সিল ধরতে পারে কিন্তু কিছুক্ষণ পর পর ছেড়ে দেয়, লিখতে চায় না। এটা কি ফাইন মোটরের কোনো প্রবলেম কিনা জানতে চেয়েছে, এবং ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি সেম কিনা এই ব্যাপারে জিজ্ঞেস করেছে। আমরা কিছুটা এটা নিয়ে আলাপ করেছি, বাট যদি পেন্সিল ধরার ব্যাপারটার উত্তরটা যদি রাইট। সো এখন পেন্সিল না ধরা দুটো কারণ, বেশ অনেকগুলো কারণ থাকতে ইনফ্যাক্ট। তো সেজন্যই বাচ্চা না দেখে বলাটা খুব ডিফিকাল্ট। একটা কারণ হতে পারে যে তার ফাইন মোটরের ডিলে থাকতে পারে, ফাইন মোটরের ফাংশন এটা অ্যাকচুয়ালি পেন্সিল ধরা হাতের। এখন যদি হাতের জোর না থাকে সেটা একটা বিষয়, হাতের কোঅর্ডিনেশন যদি না থাকে সেটা একটা বিষয়। এখন সেকেন্ড জিনিসটা হচ্ছে তার যদি সেন্সরি ইন্টিগ্রেশন প্রবলেম থাকে, এটা কিন্তু আলাদা একটা প্রবলেম। আমরা প্রথমে বললাম ফাইন মোটর ডিলের জন্য, সেকেন্ড হচ্ছে সেন্সরি ইন্টিগ্রেশনের প্রবলেমের জন্য। যেরকম ফর এক্সাম্পল তার ওই পেন্সিলটা তার সে সেন্সরিলি সে অ্যাকসেপ্ট করতে পারছে না, তার বডি রিজেক্ট করে, তাকে ভাল লাগে না পেন্সিল ধরতে বা কলম ধরতে, টেক্সচারটা ভাল লাগছে না। হয়তো অন্য টেক্সচারে কলম বা পেন্সিল দিয়ে তাকে শেখালে সে আস্তে আস্তে সেটা গ্রহণ করবে। আম, আর আরেকটা হচ্ছে যে যদি তার এটা একটা দুইটা গেল, আরেকটা 3 নাম্বার হচ্ছে বিহেভিয়ারাল। এখন জিনিসটা হচ্ছে তার অ্যাটেনশন স্প্যান হয়তো কম, সে পেন্সিল ধরছে কিছুক্ষণের জন্য, তারপর তার অ্যাটেনশন স্প্যান কম দেখে সে পেন্সিলটা ছুঁড়ে ফেলছে। তার হয়তো তখন তাকে অন্য কিছু 2 মিনিট করানোর পরে আবার 2 মিনিট, আপনি 2 মিনিট পরে আবার নিয়ে আসতে পারেন ওই টাস্কে। 2 মিনিট করালেন, 3 মিনিট করালেন, এন্ড দেন যখন তার আর করতে ইচ্ছা করছে না, ছুঁড়ে ফেলে দিল, আবার 2 মিনিট অন্য কিছু করালেন, এন্ড দেন ইউ কাম ব্যাক টু সেম অ্যাক্টিভিটিস, আবার ফেরত আসলেন। সো কারণ অনেক থাকতে পারে। অ্যাগেন আমি বললাম যে ফাইন মোটর ডিলে থাকতে পারে, হয়তো সেন্সরি ইন্টিগ্রেশনের প্রবলেম থাকতে পারে, আর 3 নম্বর হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম। সো দেখেন যে কোনটা অ্যাকচুয়ালি প্রবলেম। আরেকটা হচ্ছে যে এটা কম্বিনেশন অফ ফ্যাক্টরস থাকতে পারে, হয়তো বিহেভিয়ারাল এবং ফাইন মোটরের প্রবলেম থাকতে পারে। সেভাবে আপনাকে এটা অ্যাপ্রোচ করতে হবে। আর কিছুক্ষণ আগে আমি এটা আনসার করে দিয়েছি, এবং অকুপেশনাল থেরাপি এবং ফিজিক্যাল থেরাপি দুটো ভিন্ন প্রফেশন, তাদের গোলস ভিন্ন, তাদের কাজ ভিন্ন। তারা অনেক সময় একসাথে কাজ করে, এবং একসাথে কাজ করাটাই ভালো, পুরো টিমকে একসাথে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। কারণ যেহেতু হুম। দুজনই মুভমেন্ট নিয়ে কাজ করে, কেউ ফাইন কেউ ক্রস, তো সেই জন্য তাদেরকে একসাথে কম্বাইন একটা গোল সেট করতে হবে বাচ্চার জন্য। আমি আগামী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বাচ্চার বয়স হচ্ছে 15, ওর সেরেব্রাল পলসি আছে, হুইল চেয়ার ব্যবহার করতে হয়, ঠিক মতো দাঁড়াতে পারে না। এক্ষেত্রে কোনো ধরনের থেরাপি আছে কিনা, যেন একটু হলে দাঁড়াতে পারে? এই কোয়েশ্চেনটা আসলে আমরা অনেক পাচ্ছি, কারণ এই লকডাউনের কারণে দেখা যাচ্ছে যারা আগে সপ্তাহে 2বার কি 3বার থেরাপি পেতো, তারা এখন বাসায় আসলে বাবা মার কাছে ওরকম কোনো থেরাপি কিছুই পাচ্ছে না। তো এই ক্ষেত্রে এসব বাবা মাদের জন্য আপনার কি উপদেশ থাকতে চাই? সেই জন্যই কিন্তু ওই যে শুরুতে যেটা বললাম যে ফিজিক্যাল থেরাপিস্টকে কাজ করতে হবে ফ্যামিলি এবং কমিউনিটির সাথে, তাই না? স্কুলে স্কুলে যদি দেখি, স্কুলে টিচারদের সাথে, এইডদের সাথে, সবার সাথে। কারণ এখন যেরকম এই সিচুয়েশন হলো যে ফিজিক্যাল থেরাপিস্ট আসতে পারে না, সো প্যারেন্টস দেরকে কিন্তু শিখে নেওয়া উচিত ছিল যে কি কি এক্সারসাইজ করছে, তাদের কিন্তু নিজের আগ্রহে শিখে নেওয়া, দেখে নেওয়া উচিত ছিল যে কখনো যদি এই ফিজিক্যাল থেরাপিস্ট চলে যায়, কখনো যদি থেরাপি বন্ধ হয়ে যায়, তখন আমার কি করণীয়। এটা একটা বিষয়, তো এটা আপনারা খেয়াল রাখবেন সবাই, যে আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে যে বাচ্চা কি কি হচ্ছে, এবং আমি টেকনিক গুলো অ্যাটলিস্ট জেনে রাখি, শিখে রাখি। এখন এই মুহূর্তে যেটা করতে পারেন, আপনি ফিজিক্যাল থেরাপিস্টের সাথে যোগাযোগ করে হয় ভিডিও কলের মাধ্যমে বা কোনো চার্টের মাধ্যমে দেখে নিন যে সে কি করাতো, ওই অ্যাক্টিভিটিস গুলো বাসায় করার চেষ্টা করেন। এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে হুইল চেয়ার থেকে দাঁড়ানোর আগে কিন্তু অনেকগুলো স্টেপস থাকে। সো এটা আম, খুব তাড়াতাড়ি অ্যাচিভ করা সম্ভব নয়, আবার সম্ভব হতেও পারে, ডিপেন্ড করে যে বাচ্চার সিচুয়েশন কিরকম, বাচ্চা কি ধরনের সেরেব্রাল পালসি, তার কি মিক্স টাইপ নাকি নাকি স্প্যাস্টিক নাকি হাইপোটনিক নাকি ডিসকিনেটিক নাকি অ্যাটাক্সিক। সো সেরেব্রাল পলসি অনেক রকমের থাকে, আবার মিক্স সেরেব্রাল পলসি থাকতে পারে। কতটুকু এফেক্টেড উই ডোন্ট নো। তো সেটার উপর নির্ভর করে। কিন্তু আমি একটা বইয়ের আজকে রেকমেন্ডেশন করব। সো সেরেব্রাল পলসি প্যারেন্টস যারা আছেন তারা এই বইটা অবশ্যই কিনতে পারেন, বিকজ এই বইয়ের মধ্যে অনেকগুলো এক্সারসাইজ বিভিন্ন পশ্চারে, আপনি বসা হোক, দাঁড়ানো হোক, হাঁটা হোক, বেড মোবিলিটি হোক, এগুলো শেখানো হচ্ছে। আপনার কোর মাসল থেকে শুরু করে পেরিফেরাল মাসল, মানে হাতে পায়ের থেকে শুরু করে আপনার ঠিক মেরুদণ্ডের চারিপাশের মাসল, যেটা আমাদের বসাতে এবং দাঁড়াতে সাহায্য করে, এগুলো সব এক্সারসাইজ এখানে আছে। এবং এই এক্সারসাইজ গুলোকেই ধরা হয় স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল থেরাপি প্র্যাকটিস বা এক্সারসাইজ, স্পেশালি ব্রেন ইনজুর্ড বা সেরেব্রাল পলসি পেশেন্টদের জন্য। সো এই বইয়ের নামটা হচ্ছে
ফ্যাসিলিটেশন টেকনিক্স বেসড অন এনডিটি প্রিন্সিপলস। ঠিক আছে, নিউরো ডেভেলপমেন্টাল টেকনিক্স, যেটা অ্যাকচুয়ালি শুরু করেছিল বোবাথ নামে একজন মহিলা অনেক বছর আগে। ঠিক বোবাতেরই স্টুডেন্ট ছিলেন উনি। তো ওনার নাম হচ্ছে লুইস ব্লাই। তো আমি ওনার কোর্স করেছিলাম আরো বোধহয় 10-15 বছর আগে। সো ওনার লেখাই এই বই, অ্যাকচুয়ালি উনি আমাকে এটা গিফট করেছিলেন। এই বইটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় যদিও এখানে আপনারা দেখছেন একজন বয়স্ক মানুষের ছবি, কিন্তু এই বইটা অ্যাকচুয়ালি করা হয়েছে বাচ্চাদের জন্য। কারণ লুইস ব্লাই স্পেশালি বাচ্চাদের জন্যই এই বইটা, এই কোর্সটা করিয়ে থাকেন। সো এগেন বইটার নাম হচ্ছে, এবং আমরা দর্শকদের জন্য নিচে লিখে দিব, ফ্যাসিলিটেশন টেকনিক্স বেসড অন এনডিটি প্রিন্সিপলস বাই লুইস ব্লাই। এখন এই বইটা আপনারা সাথে রাখতে পারেন, কারণ এই বইয়ের চ্যাপ্টারে কোন কোন এক্সারসাইজ আপনার বাচ্চার জন্য প্রযোজ্য থেরাপিস্ট থেকে শিখে রাখলেন, কারণ এটা ছবি সহ টেকনিক সহ ডিটেলস দেওয়া আছে। এবং সেগুলো ফলো করলেন, সেগুলো হয়তো 1 মাস ফলো করলেন, তারপর প্রোগ্রেস করলেন নতুন কিছু এক্সারসাইজে। তো এইভাবে আপনাদের আগাতে হবে, কারণ ফিজিক্যাল থেরাপি সেরেব্রাল পলসি বাচ্চাদের জন্য, সব বাচ্চাদের জন্যই হয়তো একটা লং টার্ম কমিটমেন্ট থাকতে পারে, এবং সেজন্য আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। ডক্টর কবির অনেক সুন্দর একটা কথা বললো, প্যারেন্টসদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। এই জিনিসটা আসলে আমি অনেক প্যারেন্টসদের সাথে যখন কথা বলি, আপনার বাচ্চারা থেরাপিস্টদের সাথে, সেটা ওটি পিটি স্পিচ যেই হোক, কি কি কাজ আসলে করছে, এই জিনিসটা কিন্তু আপনার জেনে রাখতে হবে। যেটা আপনি বললেন যে আজকে কোনো একটা কারণে বন্ধ হয়ে যেতে পারে, থেরাপিস্ট চেঞ্জ হয়ে যেতে পারে, আপনি যখন আরেকটা থেরাপিস্টের কাছে যাবেন সেই বাচ্চাটা কোন লেভেলে ছিল, ওইটুকু ইনফরমেশন কিন্তু আপনার জন্য খুবই মূল্যবান। সুতরাং সবসময় অভিভাবকরা আপনারা আপনাদের থেরাপিস্টের সাথে এই কমিউনিকেশনটা মেনটেন করবেন। এটা খুবই সুন্দর একটা কথা বলেছেন। আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বাচ্চার বয়স 11, এবং বাচ্চার কোমর থেকে অবশ, লকডাউনের কারণে কোনো থেরাপি দিতে পারছে না, বাসায় একটু একটু করানো হয় কিন্তু ঠিক মতো থেরাপি দিতে পারছি না। থেরাপি বন্ধ থাকলে কি কোনো সমস্যা হতে পারে কিনা, যেটা না আমরা কিছুটা আগের প্রশ্নে আলাপ করেছি, কিন্তু যদি থেরাপি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে কি কোনো ক্ষতি হতে পারে কিনা, এই 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 অংশটা যদি আপনি একটু উত্তর দিতেন। অবশ্যই। কারণ দেখেন যে একটা বাচ্চার কিন্তু আহ, তার ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হচ্ছে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। বাচ্চা যেরকম বড় হচ্ছে, বাচ্চা নতুন করে স্কিলস গেইন করছে। এখন এই সময়টা যদি একদমই থেরাপি না হচ্ছে, সে কোনো কিছুই মুভমেন্ট পাচ্ছে না, মোটিভেশন পাচ্ছে না, অ্যাক্টিভিটিস করতে পারছে না, অফকোর্স মাসলস, জয়েন্টস, আপনার নার্ভাস সিস্টেম, এভরিথিং উইল বি এফেক্টেড। তখন যে ওই স্কিলটা সে ভুলে যেতে পারে। এবং সেটা আমরা দেখি স্কুল ইয়ার যখন শেষ হয় জুন মাসে, যেটা ইউএসএ সিস্টেমে, তখন বাচ্চা অনেক কিছু করতে পারতো, যখন সেপ্টেম্বরে ফেরত আসে দেখি যে ওই স্কিলটা সে লুজ করে ফেলছে, বিকজ প্র্যাকটিস করা হয়নি সামারে। সো এই জন্য সামারের জন্য আমরা প্যারেন্টস এর জন্য আমরা হোমওয়ার্ক দিয়ে দিই যে এইটা তার লেভেল ছিল, অ্যাটলিস্ট যেন আমি সেপ্টেম্বরে এই লেভেলটা দেখতে পারি। সো এগেন এই প্যারেন্টস এর জন্য সেটাই বলবো আমি। আমি ওই আগের বইটা আবারও রেফারেন্স হিসাবে ইউজ করব, ফ্যাসিলিটেশন টেকনিক্স বেসড অন এনডিটি প্রিন্সিপলস বা নিউরো ডেভেলপমেন্টাল টেকনিক্স প্রিন্সিপাল বাই বোবাথ। এই বইটা আপনারা ইউজ করতে পারেন। আপনি বলছেন যে কোমর থেকে পা সম্পূর্ণটা প্যারালাইজ, কিন্তু কারণ বলেননি। আম, কারণের উপর নির্ভর করছে, কিন্তু আপনি বিভিন্ন রকম এক্সারসাইজ, আমি বলবো যে আবারও থেরাপিস্টের সাথে, আপনার আগের থেরাপিস্টের সাথে ফোনে যোগাযোগ করে তার থেকে এক্সারসাইজ গুলো বুঝে নিন। আরেকটা জিনিস অভিভাবকদেরকে আমিও বলছি যে এখন এই লকডাউনে আমাদের টার্গেটটা হচ্ছে, হওয়া উচিত যে যে স্কিল গুলো আগে শিখেছিল ওগুলো যেন ভুলে না যায়। নতুন কিছু আমরা শিখাতে না পারলেও যে জিনিসগুলো আগে বাচ্চারা করতো ওটুকু যেন আমরা ধরে রাখতে পারি বাসায়। এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা থেরাপিস্টদের সাথে আলাপ করে জানতে পারি যে আগে ওরা কি কি জিনিসগুলো করতে পারতো, যাতে একটু একটু করেও আমরা বাসায় কাজ করতে পারি। তো যাই হোক, আমি আগামী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বাচ্চার বয়স আম, আসলে 18, বাচ্চা বলবো না। ডায়াগনোসিস হচ্ছে সেরেব্রাল পলসি এবং এএসডি। ডান হাতে কিছু করতে চায় না, সিঁড়ি দিয়ে উঠতে সাপোর্ট লাগে, বাম হাতে সবকিছু করে, কিন্তু যখন তার খুব বেশি দরকার হয় তখন শুধু ডান হাতটা কাজে লাগায়। অনেক থেরাপিস্টের কাছে থেরাপি নিয়েছে কিন্তু বাচ্চা তার ডান এবং বাম পা কাউকে টাচ করতে দেয় না। ম্যাডাম বলেছে হয়তো তার বাচ্চা এখন বড় হয়ে গেছে, কোনো ইমপ্রুভ করা সম্ভব না, কিন্তু এমন কি কোনো অ্যাক্টিভিটি আছে যেটা দ্বারা একটু হলেও ডান হাতে ধরাতে শেখানো যাবে? ওকে। প্রথমত হচ্ছে যে 18 বছর হয়ে গেছে এই জন্য ইমপ্রুভমেন্ট হবে না, সেটা ভুল। আম সরি। কারণ বাচ্চার এখনো সে তার ব্রেন গ্রোয়িং, সে ডেভেলপ হচ্ছে, তার চেঞ্জ হবে, তার এই সময়ে বয়সে অনেক কিছু হরমোনাল চেঞ্জ আসে, অনেক ধরনের চেঞ্জ আসে। সো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে এখানে তার এই বিহেভিয়ারাল জন্য। সো এখন
চেঞ্জ অবশ্যই আনা ট্রাই করা যেতে পারে। আমি বাচ্চাকে না দেখে বলতে পারছি না, কিন্তু ইয়েস ডেফিনেটলি চেঞ্জ আসবে। তো ওইটাই যে আপনাকে এখানে কয়েকটা বিষয় আমি খেয়াল করলাম। এটা বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে যে পা টাচ করতে দিচ্ছে না, এটা সেন্সরি প্রবলেম হতে পারে, এবং সেন্সরি প্রবলেমের জন্য হয়তো সে সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা পা নিচে ফালানো, সে কতটুকু প্রেশার নিচ্ছে পায়, সেটাও কিন্তু এফেক্ট করতে পারে। এবং সিঁড়িতে ওঠা নামাটা এটা গ্রস মোটর স্কিল, এটা ফিজিক্যাল থেরাপিস্ট কাজ করবে। কিন্তু এটা ওই যদি যদি সেন্সরি প্রবলেমের জন্য যদি এটা আহ, হয়ে থাকে, তাহলে ওই ওটি অকুপেশন থেরাপিস্ট এবং ফিজিক্যাল থেরাপিস্টকে একসাথে কাজ করতে হবে। এবং উনি আরেকটা বিষয় বললেন যে ডান হাত দিয়ে কোনো কিছু করতে চাচ্ছে না, বা হাত দিয়ে প্রেফারেন্স তার। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট, বাচ্চা হয়তো লেফট হ্যান্ডেড, সে হয়তো বাঁ হাতটাকেই প্রেফার করে, দ্যাটস ফাইন। সে যদি তার ডেইলি স্কিলস গুলো কমপ্লিট করতে পারে বাঁ হাতটাকে প্রায়োরিটি দিয়ে, দ্যাটস অলসো ফাইন। এখন ডান হাতটাকে বেশি কাজে লাগানোর জন্য যেটা করতে হবে, যে আপনাকে অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিক্যাল থেরাপিস্ট এবং বিহেভিয়ারাল থেরাপিস্ট তিনজনকে একসাথে কাজ করতে হবে। এগেন কারণটা ভিন্ন ভিন্ন হতে পারে। এখন ডান হাত যেরকম জোর না করে ডান হাত সে বাঁ হাতের উপরেই রাখলো, বডিটা ক্রস করে ডান থেকে বাঁ হাতের দিকে নিয়ে বাঁ হাতের উপরই রাখলো, সে বাঁ হাত দিয়েই কাজ করলো, ধরলো, বা বাঁ হাত দিয়ে সে বেকিং করলো বা কোনো কিছু কোনো ক্রাফট তৈরি করলো, কোনো কাজ করলো, কিন্তু ডান হাতটা বাঁ হাতের উপরে থাকলো, বা ডান হাতটা পেপারের উপর রাখলো, বা ডান হাত দিয়ে কিছু করতে হবে না, বাঁ হাত দিয়ে ওই হাতের উপর পেইন্টিং করলো, ছবি আঁকলো, হাতে প্যাটার্ন আঁকলো। তো তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে ডান হাতটাকে সে ওই বাচ্চা আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে ব্রেইনে ডান হাত সম্বন্ধে, ডান পাশ সম্বন্ধে। আরেকটা হচ্ছে, ডান হাতটাকে বডি বেশি করে ক্রস করতে হবে, আলাদা না, বডি থেকে দূরে না, বডির মাঝামাঝি নিয়ে এসে বডিকে ক্রস করাতে হবে। তখন ব্রেইন দোনো পাশ, ডান এবং বাঁ পাশ একসাথে সাইমালটেনিয়াস কাজ করার সুযোগটা পাবে। সো ক্রস বডি অ্যাক্টিভিটিস, যেরকম ফর এক্সাম্পল এটা হতে পারে যে সে ডান পাশ থেকে উপরের থেকে একটা বল নিয়ে সে বাঁ পাশে বাস্কেটে রাখলো, এই ধরনের ক্রস বডি অ্যাক্টিভিটিস বিভিন্ন ডাইরেকশনে। সো সে যদি ডান হাত দিয়ে না করতে চায়, সে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে করলো করলো কাজ। বাট জোর করা যাবে না, আস্তে আস্তে এভাবে আগাতে হবে আপনাকে। এবং এটা কিন্তু ওই যে যেটা বলেন সময় লাগবে, এক এক বাচ্চার এক এক ধরনের সময় লাগে। কিন্তু এবং এনডিটি টেকনিকেও, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে নিউরো ডেভেলপমেন্টাল টেকনিক, এবং আরেকটা টেকনিক ব্রুনস্ট্রোম টেকনিক, এই টেকনিক গুলোতেও কিন্তু অনেক ক্রস বডি অ্যাক্টিভিটি শেখাচ্ছে। সো তো এইভাবে আস্তে আস্তে কিন্তু সে ডান হাত ইউজ করতে পারবে। আর ফিজিক্যাল থেরাপিস্ট আরেকটাই হচ্ছে অকুপেশনাল থেরাপিস্টের, যে ডান হাতের শক্তিটা বাড়ানো। শক্তি সম্বন্ধে উনি কিছু বলে নাই, হয়তো দুর্বল থাকতে পারে, কিন্তু শক্তিটাও আস্তে আস্তে বাড়ানো সম্ভব। তো আমার মনে হয় যে আম, আপনার বাচ্চার যে সমস্যাগুলো বলছেন, প্রত্যেকটা সমস্যাই কিন্তু আপনি খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করে প্রশ্ন করেছেন, এবং প্রত্যেকটা সমস্যাই কিন্তু আমরা সমাধানে আসতে পারি। কারণ এটা আপনি খুব ডিটেলসে অনেকগুলো সমস্যার কথা উল্লেখ করেছেন, এবং আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা, এবং প্রত্যেকটা সমস্যারই সমাধানে আমরা আসতে পারি। আপনাদের একসাথে কাজ করতে হবে, ভালো অকুপেশনাল ফিজিক্যাল থেরাপিস্ট এবং বিহেভিয়ারাল থেরাপিস্টের সাথে বা এভি টিচারের সাথে আপনি কাজ করে এটা সমাধান করতে পারেন। যেমন আমার বাচ্চারও সেম জিনিসটা ছিল। ওর ওর দেখা গেল কাজ করছে যখন, এই কাজ এই হাত দিয়ে লিখবে কিন্তু পেপারটায় হাত দিত না, আরেকটা হাত সবসময় হয়তো ও ভর দিয়ে রাখতো। তখন আমাকে আপনার মতোই থেরাপিস্টরা বলেছিল বারবার ওর হাতটা বলবে যে পেপারটা এই হাত দিয়ে ধরো, এটা দিয়ে লেখার দরকার নাই, কিন্তু মানে তখন আস্তে আস্তে আমি এখনো দেখতে পাই যে ওর অনেক ইমপ্রুভমেন্ট ওভাবে এসছে। আমি দেখতে পাচ্ছি যে ওরও এএসডি আছে, বাট এই 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 ক্ষেত্রে আমাদের আশা ছাড়তে হবে না যে বাচ্চার বয়স 18 হয়ে গেছে, আমরা বাবা মারা এখনো চেষ্টা করলে এখনো উন্নতি করা সম্ভব। সুতরাং আমাদের লেগে থাকতে হবে, বাচ্চার সাথে কাজ করতে হবে, থেরাপিস্টদের সাথে কাজ করতে হবে। যাই হোক, আগামী কোয়েশ্চেনে চলে যাচ্ছে। বাচ্চার বয়স 9, ওর এএসডি ডায়াগনোসিস আছে, মাইল্ড অটিজম। প্রশ্নটি হচ্ছে, হাতে খেতে বললে খাবে না, টেবিল ছেড়ে উঠে যায়, ব্রাশ বা গোসল করার ক্ষেত্রে নিজের হাত দিয়ে করতে বললে দুই হাত ঝাঁকি দিয়ে ইশারা করে, ওয়াশরুমে গোসল বা ব্রাশ করাতে নিয়ে গেলে সেখান থেকে দৌড় দিয়ে নিজের রুমে চলে যায়। এক্ষেত্রে নিজের হাতে কিভাবে কাজ করাবো বা থেরাপি আছে কিনা যা এ ব্যাপারে হেল্প করবে? আমার কাছে তো খুব অবশ্যই। বিহেভিয়ারাল মনে হচ্ছে। রাইট, এটা বিহেভিয়ারাল এবং সেন্সরি ইন্টিগ্রেশন ইস্যুস, দুটো ইস্যুস। আপনাকে এবি টিচার বা বিহেভিয়ারাল থেরাপিস্টের সাথে কাজ করতে হবে এবং অকুপেশনাল থেরাপিস্টের সাথে কাজ করতে হবে, এবং তাদের গোলস গুলো কি কি সেগুলো দেখে ফিজিক্যাল থেরাপিস্ট যখন পড়বে, ফিজিক্যাল থেরাপিস্ট তার অ্যাক্টিভিটিস এর মধ্যেও সেগুলো ইনকর্পোরেট করবে। কারণ যেটা বলছিলাম আগেও, যে ছাড়া ছাড়া আমরা কাজ করি না, আমরা সবাই মিলে অ্যাজ এ টিম কাজ করি।
সো কিন্তু এই বিহেভিয়ারটা, এবং আপনার বললেন যে প্যারেন্টরা বললেন যে 9 বছর বয়সের, সো এখনো বাচ্চার বয়স কম। সো ডেফিনেটলি এই বিহেভিয়ারটা কমপ্লিটলি চেঞ্জ করা যায়, কমপ্লিটলি এটা ঠিক করা সম্ভব। এবং এখন থেকে আপনাকে চেষ্টা করতে হবে, কারণ একটা বিহেভিয়ার থেকে কিন্তু আরেকটা বিহেভিয়ার তৈরি হয়। তো আর বাট এটা কমপ্লিটলি এটা আর ঠিক করা সম্ভব। এবিএ বা বিহেভিয়ার রিলেটেড আপনাদের যে এই প্রশ্নগুলো আছে, আমরা আগামীতে এবিএ থেরাপিস্টদেরকে ওখানে আনবো। তো তখন আমরা এই প্রশ্নগুলো আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আহ এর পরের প্রশ্ন হচ্ছে কোনো কিছুই চিবিয়ে খেতে পারে না, যেমন ভাত খুবই নরম করে দিতে হয় বা চিপস ছোট ছোট টুকরা করে ভেঙে দিতে হয়, তারপর মুখে লালা দিয়ে খাবারটা ভিজিয়ে নিয়ে পরে গিলে ফেলে। মুখের লালা দিয়ে যদি কোনো খাবার নরম করতে না পারে, খাবারটি মুখ থেকে ফেলে দেয়। আপেল, শসা, গাজর এই জাতীয় খাবারও খাচ্ছে না। এটা কি কোনো সেনসিটিভিটি প্রবলেম কিনা জানতে চেয়েছে, এবং এই ক্ষেত্রে কিভাবে মুখের চাবানোর অভ্যাসটা বাড়ানো যাবে। ওকে, সো এটা বোথ অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ থেরাপিস্ট কাজ করতে পারে। যেটা মাসলস অফ ম্যাস্টিকেশন যেটাকে আমরা বলি, বা চাবানোর মাসলস গুলো, সেগুলোকে ইমপ্রুভ করতে পারে স্পিচ থেরাপিস্ট বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। আর অকুপেশনাল থেরাপিস্ট যে সেন্সরি ইস্যুস গুলো আছে মুখের ভিতরে, সেগুলোকে আইডেন্টিফাই করতে পারে এবং সেগুলোকে আপনার ঠিক করতে পারে। সো আপনাকে ওটি এবং স্পিচ থেরাপিস্টের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আরেকটা, পেন্সিল বা কলম দিয়ে কিছু লিখতে বললে পেন্সিল হাতে না নিয়ে শুধু পেন্সিলটা টেবিলের উপর রেখে ঘোরাতে থাকে। এই অভ্যাস থেকে কিভাবে বের করে নিয়ে আসবো এবং কি থেরাপি? আমার মনে হচ্ছে এই কোয়েশ্চেনটাও অকুপেশনাল থেরাপিস্ট এবং রাইট, বিহেভিয়ার। তো আমরা রাইট। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আবার আগামী সেশনে আসবো। আজকে আমরা শুধু ফিজিক্যাল থেরাপির বিষয়গুলো নিয়ে আলাপ করছি। আমাদের আগামী প্রশ্ন হচ্ছে, বাচ্চার বয়স 5, ডায়াগনোসিস হচ্ছে সেরেব্রাল পলসি। সিপি কাকে বলে এবং সিপি এর মধ্যে কোন কোন প্রকারভেদ আছে কিনা, যেটা আপনি কিছুটা বলছিলেন। এবং তার আরো কিছু কোয়েশ্চেন আছে, তো সিপি এর ব্যাখ্যাটা চাচ্ছে এবং প্রকারভেদ কি কি আছে এটা নিয়ে একটু কথা যদি বলতেন। ওকে, সো সিপি হচ্ছে একটা ব্রড টার্ম, বা সেরেব্রাল পলসি। সেটা হচ্ছে যখন বাচ্চার প্রিনেটাল বা জন্মের আগে, পেরিনেটাল বা জন্মের সময়, বা পোস্টনেটাল জন্মের কিছুক্ষণ পরে, বা আরো একটু পরে, যখন ব্রেইনে কোনোভাবে বা নিউরোলজিক্যাল সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনোভাবে যদি এফেক্টেড হয়, তখন যে সিমটমস গুলো দেখি, এবং সিমটমস গুলো খুবই ব্রড, তো তখন এটাকে সেরেব্রাল পলসি বলি আমরা। সো সেরেব্রাল পলসি রেঞ্জ করতে পারে খুব মাইল্ড থেকে খুব সিভিয়ার। সেরেব্রাল পলসি সাধারণত 4 রকম ভাবে হয়। একটা হচ্ছে স্পাস্টিক বা হাইপারটোনিক, তারপর হচ্ছে হাইপোটোনিক, যেটা শরীর খুব নরম থাকে, আর এর আগে যেটা হাইপারটোনিক ছিল শরীর খুব শক্ত থাকে। একটা হচ্ছে ডিসকিনেটিক, যেটা হচ্ছে অ্যাবনর্মাল মুভমেন্ট হতে পারে। আর আরেকটা হচ্ছে অ্যাটাক্সিক, যেখানে মুভমেন্ট কন্ট্রোল খারাপ থাকে। আর আরেকটা হচ্ছে মিক্সড, যেটা 5 নাম্বার অ্যাকচুয়ালি। তো এই 4 নাম্বারের মধ্যে 2 বা 3টার কম্বিনেশন থাকতে পারে, তখন আমরা সেটাকে মিক্স টাইপ বলি। এখন সেরেব্রাল পলসি, যেটা বললাম যে সিমটমস গুলো খুবই ব্রড এবং অ্যাফেক্টেশনও খুবই ব্রড। কখনো পায়ে এফেক্ট করে, কখনো হাতে বেশি এফেক্ট করে, কখনো এটার শক্তিতে এফেক্ট করে না বা স্ট্রেংথে এফেক্ট করে না, বাট মুভমেন্ট কোয়ালিটি এবং কন্ট্রোলে এফেক্ট করে, কোঅর্ডিনেশন এফেক্ট করতে পারে, ব্যালেন্স এফেক্ট করতে পারে। সো এই জন্য স্পেকট্রামটা খুবই ওয়াইড রেঞ্জ। এবং বাচ্চাকে একজন যখন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট দেখে, তখন সে ডিসিশন দেয় যে এটা কোন ধরনের সেরেব্রাল পলসি, এবং এটার কি ধরনের চিকিৎসা করা যেতে পারে। এবং চিকিৎসাটা ফিজিক্যাল থেরাপির পাশাপাশি আমরা জানি যে অফকোর্স ফিজিক্যাল থেরাপি শুধু না, অকুপেশনাল থেরাপি বলেন, স্পিচ থেরাপি বলেন, স্পেশাল টিচার লাগতে পারে। সো এবং তার আরেকটা জিনিস করা হয় যে আইকিউ, কারো হাই আইকিউ বা নর্মাল আইকিউ থাকতে পারে, কারো আইকিউ এফেক্টেড হতে পারে। So, এক এক বাচ্চার বেলা এক এক রকম। এবং মেডিকেলও কিছু কিছু চিকিৎসা থাকে। মেডিকেল চিকিৎসার মধ্যে যেরকম কিছু ঔষধ আপনার বাচ্চার মাসল টোনকে নর্মাল রাখতে পারে, যদি হাই মাসল টোন থাকে তখন তার মুভমেন্ট করতে সুবিধা হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে বটক্স ইউজ করা হয় সেরেব্রাল পলসিতে, হাইপারটোনিক বাচ্চাদের বেলায় এটা খুব কমন ইউএসএ তে। সো এই জন্য আপনাকে একজন ভালো পেডিয়াট্রিক নিউরোলজিস্টকে দেখাতে হবে, যে আপনাকে গাইড করতে পারবে। কারণ বাচ্চার বয়স কম, 5 বছর দেখা যাচ্ছে, সুতরাং অবশ্যই একজনের পরামর্শ নেওয়া উচিত, যাতে আপনি কি ধরনের ট্রিটমেন্ট সামনে দিতে হবে এটা জেনে নিতে হবে। তার আরো কিছু কোয়েশ্চেন আছে, যে যাদের
চার হাত পা শক্ত, তাদের কিভাবে থেরাপি দেওয়া হলে ফাইন মোটর এবং গ্রোস মোটর স্কিলস এর উন্নতি হবে? ওকে, তাহলে আমি আবারও সেই বইটা রেফার করবো এখন। সেটা হচ্ছে ফ্যাসিলিটেশন টেকনিক বেসড অন এনডিটি প্রিন্সিপলস। এই ফ্যাসিলিটেশন টেকনিক্স গুলো কিন্তু অ্যাকচুয়ালি সেরেব্রাল পলসি এবং স্ট্রোক পেশেন্টদের জন্য করা, বয়স্ক স্ট্রোক পেশেন্টদের জন্য এবং বাচ্চা সেরেব্রাল পলসি পেশেন্টদের জন্য। সো এই বইটাতে ওই টেকনিক্স গুলো দেওয়া আছে। এবং আপনি বললেন যে চার হাত পায়ে যদি শক্ত থাকে, তাহলে এটাকে আমরা স্পাস্টিক সেরেব্রাল পলসি বলি, কোয়াড্রিপ্লেজিক যেহেতু চারো হাত পা এফেক্টেড। সো আপনাকে এগেইন নিউরোলজিস্ট এবং থেরাপিস্টের সাথে কথা বলতে হবে। আচ্ছা, তার আরেকটি কোয়েশ্চেন হচ্ছে, ফিজিওথেরাপিস্টদের মতে সাধারণত প্রতিদিন 2 থেকে 3 বার থেরাপি দেওয়া উচিত বলা হয়, কিন্তু করোনা পরিস্থিতির কারণে কোনো থেরাপি সেন্টারে যেতে পারছে না, সেক্ষেত্রে কিভাবে বাচ্চার থেরাপি কন্টিনিউ করব? তো ওকে, আমরা এটা নিয়ে একটু আলাপ করেছি, আর যদি কোনো টিপস থাকে আপনার। রাইট। সো এখন যেটা করোনা পরিস্থিতিতে শুধু বাংলাদেশই না, পৃথিবীর সব জায়গাতেই আমরা এফেক্টেড, এবং এখানেও কিন্তু ইউএসএ তে সেম জিনিসই। বাচ্চাদের থেরাপি কিন্তু কিছুতেই বন্ধ করা যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট যে তারা রেগুলারলি একটা রুটিন অনুযায়ী থেরাপি নেয়। তখনই কিন্তু আমরা প্রোগ্রেস দেখি। অনেক সময় একটা স্কিলের জন্য আমাদের 3 মাস কন্টিনিউ কাজ করার পর আমরা দেখি যে সেই স্কিলটা বাচ্চা মাস্টার করছে। রাইট। সো এই জন্য আমি বলবো যে এই সময় নিউ ইয়র্কে বা আমেরিকাতে আমরা যেহেতু ভার্চুয়াল থেরাপি দিচ্ছি ওভার বিভিন্ন অ্যাপ দিয়ে, ওভার ভিডিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো সেই জিনিসটা আপনি আপাতত করতে পারেন, আপনার থেরাপিস্টের সাথে কথা বলে থেরাপিস্ট যেভাবে আপনাকে গাইড করছে সেভাবে আপনি থেরাপি দিতে পারেন। কিন্তু মানে থেমে থাকা যাবে না, কারণ যেটা কিন্তু হতে পারে ঠিক, যে যে জিনিসগুলো 3 মাস হয়তো সে কষ্ট করে শিখেছে ওগুলো ভুলে যেতে পারে, তো এটা ভুলে আমাদের যেতে খেয়াল রাখতে হবে। জি। আচ্ছা, আমি এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। বাচ্চার বয়স 12 এবং ওর সেরিব্রাল পলসি। আমরা জানি সাধারণত সিপি বাচ্চাদের বা শারীরিক প্রতিবন্ধী বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এক্ষেত্রে কিভাবে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাতে পারি, এবং বাচ্চার ঠান্ডা লেগে গেলে এক্ষেত্রে কি কি কোনো থেরাপি কন্টিনিউ করা যাবে? উম, আহ এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিয়াল। এখন সেরেব্রাল পলসি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় না। সেরেব্রাল পলসি অ্যাকচুয়ালি এমনকি বাচ্চার আইকিউ কমায় না, যদি তার আইকিউর এরিয়া গুলো ব্রেনের এফেক্টে না থাকে। একজন সেরেব্রাল পলসি কিন্তু সে কলেজ ইউনিভার্সিটি পাশ করে সে জব করতে পারে, সে সবকিছুই করতে পারে। সো ওইটাই যে অ্যাকচুয়ালি সেরেব্রাল পলসি যদি বলে থাকেন এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় না, শুধু এটা না, অনেক রোগেরই। কারণ এগুলো রোগ হচ্ছে যে আমাদের ইমিউন সিস্টেমকে এফেক্ট করে না, এগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে বা মানে মস্তিষ্কাল সিস্টেমকে এফেক্ট করে ডায়াগনোসিস অনুযায়ী। বাট ইমিউন সিস্টেম কিন্তু স্ট্রং থাকে। সো আমার মনে হয় না যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কোনো কিছু করার দরকার। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কমন কোল্ডের জন্য, সর্দির জন্য কিন্তু আপনাকে কিছুই করতে হবে না। এটা একটা কমন হুম। জিনিস যে আপনার সব বাচ্চারই কম বেশি এগুলো হয়। এবং ফ্লু সিজনে ফ্লু হয়, স্কুলে গেলে সর্দি কাশি লাগে তাদের, এবং এটা খুব কমন জিনিস। কিন্তু এটা বরং বাচ্চাকে অনেক সময় তাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তখন দেখা যাচ্ছে তারা একটা বাবলের মধ্যে যদি থাকে, কোনো কিছুতে যদি এক্সপোজ না হয়, তখনও বরং ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে। কিন্তু যখন বাইরে যায়, যখন এরকম ফ্লু হচ্ছে বা এই হচ্ছে কিন্তু তাদের হচ্ছে না, তখন মানে হচ্ছে তাদের ইমিউন সিস্টেম আস্তে আস্তে স্ট্রং হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় একটু হালকা ঠান্ডা কাশি লাগলে আমরা কোনো অ্যান্টিবায়োটিক্সে চলে যাই বা কোনো ওষুধে চলে যাই, কিন্তু আমার জানা মতে যে এখানে চেষ্টা করে যে না, ও যদি নিজের ইমিউন সিস্টেম দিয়ে ওই রোগটাকে ফাইট করতে পারে, তাহলে আগামীতে ওই রোগ থেকে ও আম, প্রতিরোধ করতে পারে নিজের ইমিউন সিস্টেম দিয়ে। তো যাই অবশ্যই। হোক, আরেকটা সর্দি জিনিস কাশি থাকলেও কিন্তু আরেকটা জিনিস আমি অ্যাড করি, আমি যেরকম যখন স্কুলে কাজ করতাম, সর্দি কাশি থাকলেও কিন্তু বাচ্চা, জ্বর থাকলেও কিন্তু বাচ্চা স্কুলে আসে। শুধুমাত্র যখন দেখা যায় যে কোনো মানে ওয়ার্নিং সিগন্যাল, কোন রেড সিগন্যাল, যে স্কুল থেকেই বলে দিবে আপনাকে, নার্সই বলে দিবে যে বাচ্চাকে স্কুলে পাঠানো তখন সেফ না, বাচ্চার জন্য বা অন্যান্য বাচ্চার জন্য স্কুলে। বাট আদারওয়াইজ এগুলো কিন্তু বড় কোনো ফ্যাক্টর না। এগুলো সব বাচ্চারই কম বেশি হয়ে থাকে, এবং আপনার বাচ্চারও হতে পারে, তাতে কোনো ভয়ের কোনো কারণ নেই। আর ইমিউনিটির ব্যাপারটা, যেমন অটিজম যাদের আছে, এই প্রশ্নটাও আমি পাই যে যাদের অটিজম আছে ওদের ঠান্ডা কাশি খুব সহজে লাগে। আমার যেটা মনে হয় যে সব বাচ্চাদেরকেই যেটা হয়, ওরা সবকিছু ধরে, সাথে সাথে মুখে হাত দেয়। তো এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি পার্সোনাল হাইজিন নিয়ে একটু কথা বলা হয়, বাসায় যদি একটা ভালো হাইজিন হ্যাবিট রাখা হয় সব বাচ্চাদের জন্য, সেটা যদি বাচ্চার সিপি থাকে বা অটিজম থাকে, ওদেরকে আরো দরকার হয় ছবির মাধ্যমে বোঝানো হোক যে বারবার তোমার হাতটা ধুতে হবে বা কোনো কিছু এভাবে ধরবে না বা মুখের সাথে সাথে হাত দিবে না। সো আই থিঙ্ক ওগুলো আমাদের অভিভাবক হিসেবে করলেও অনেক অনেক ঠান্ডা কাশি থেকে আমরা একটু ভালো থাকতে পারি।
তো যাই হোক, আগামী কোয়েশ্চেনটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধিতা কেন হয়? যেমন কেউ হাঁটতে পারে না, হাতে তুলে খেতে পারে না, বা অনেক বাবা মা বলে যে এটা তাদের পাপের ফল, এই কথাটা কি ঠিক কিনা? তো এই কোয়েশ্চেনটা আসলে আম, আমিও অনেক সময় যখন আমি প্রথম জানতে পারি যে আমার বাচ্চার অটিজম হয়েছে, আমিও এই কোয়েশ্চেনটা আমার নিজেই নিজেকে যেমন করেছি যে এটা কি আমি কিছু ভুল করলাম, এটার জন্য হলো কিনা, যে প্রেগনেন্সিতে আমি কিছু ভুল করলাম সেটার জন্য হলো কিনা, আমি কি মানুষ হিসেবে ভালো কিনা। তো যাই হোক, এইটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আম, প্রশ্ন আমি বলবো যে এই ব্যাপারে আপনার এই এত বছরের অভিজ্ঞতা থেকে কি বলবেন? সেটাই যে যেটা বললেন আপনি যে প্যারেন্টস তখন প্রথম প্রথম তারা একটা বিভ্রান্তের মধ্যে থাকে, মানে ভুল বুঝে তারা অনেকটা কনফিউশনে থাকে। হঠাৎ করে একটা ডায়াগনোসিস আসলো তারা, এবং তারা শক হয়ে যায় তাদের কিছু ভুল হয়েছে কিনা। তো তারা একটা গিল্ট ফিল করে। সো এরকম একটা স্টেজ প্রথম ভাবে থাকে। তারপর কিন্তু যখন আপনাকে বুঝতে হবে, প্যারেন্টস দেরকে বুঝতে হবে যে দেখেন আপনার বাচ্চার দায়িত্ব কিন্তু এখন আপনার উপর, আপনার হাতেই এখন। আহ আপনার কারণে কিন্তু এই যে যেটা কিছুক্ষণ আগে প্যারেন্টস বললেন, পাপের জন্য বা তাদের ভুলের জন্য জীবনে, সেটার জন্য কিন্তু এটা না। সো এটাই যে তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, প্রথমত হচ্ছে অ্যাকসেপ্টেন্স, যে এটা তাদের বাচ্চা, এটা তাদের এখন দায়িত্ব নিয়ে এই বাচ্চাটাকে সুন্দর একটা জীবন দেওয়া। বাচ্চার জীবনে যতটুকু ইন্ডিপেন্ডেন্টলি সে ফুলফিলড লাইফ পাবে, জীবন পাবে, সুন্দর জীবন, এবং সেটাকে নিশ্চিত করা। এবং আরেকটা হচ্ছে যে আপনার বাচ্চার সবচেয়ে বড় অ্যাডভোকেট হচ্ছেন কিন্তু আপনি নিজে। এবং সেভাবে আপনাকে আগাতে হবে, সেভাবে কাজ করতে হবে। আপনার বাচ্চার এখন কি কি প্রাপ্য, সমাজ থেকে, আত্মীয় স্বজন থেকে, এবং কেউ কিছু খারাপ বলছে কিনা, সেটার জন্য কিন্তু আপনার বাচ্চা ফাইট করতে পারছে না। আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে ফাইট করতে হবে। এবং সমাজের এই ভুল ধারণা কিন্তু কখনোই চেঞ্জ হবে না যদি আপনি ফাইট না করেন। তো আপনাকে তখন মানুষকে বোঝাতে হবে, ফাইট করতে হবে, আহ আহ, শেখাতে হবে, এডুকেট করতে হবে নিজেকে এবং সবাইকে, আপনার চারপাশের যে মানুষকে। তখনই কিন্তু তারা তাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারবে। সো অ্যাকসেপ্টেন্স এর পর তখন আপনাকে প্ল্যান করতে হবে যে আপনার বাচ্চার কি হবে আগামী 5 বছরে, 10 বছরে, 15 বছরে, 20 বছরে। সেটা আস্তে আস্তে প্ল্যানিং স্টেজে যেতে হবে। তখন আপনার বিভিন্ন রিসোর্স এখন বাংলাদেশেও আছে, যেটা আগে ছিল না, এবং ইউএসএ তে ডেফিনেটলি অনেক রিসোর্স আছে। তাদের সাথে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, জানতে হবে যে কোনটা ভালো আমার বাচ্চার জন্য, এবং আমি কি করতে পারি, সমাজ কি করতে পারে। সবারই দায়িত্ব আছে, এবং সবার যার যার দায়িত্ব আপনাকে ওইটা প্রতিষ্ঠিত এবং নিশ্চিত করতে হবে। আর তো এটাই যে অ্যাকসেপ্টেন্স করা, এবং সেভাবে আপনাকে কাজ করা, এবং ওইটাই যে আপনার বাচ্চার সবচেয়ে বড় অ্যাডভোকেট হচ্ছেন আপনি নিজে, এবং সেভাবে আপনাকে স্ট্রং হতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যদি অন্যান্য বাবা মা যাদের বাচ্চাদের হয় সিপি আছে বা আপনার বাচ্চার মতোই ডায়াগনোসিস আছে, তাদের সাথে আলাপ করেও কিন্তু অনেক মনোবল নেওয়া সম্ভব। অনেক অবশ্যই। সময় দেখা যায় আমরা খুব একা হয়ে যাই, আমরা নিজেদের মধ্যে চলে যাই, মনে করি এখন আমি বাচ্চাকে নিয়ে কোথায় যাব, কি করব। কিন্তু আমরা যদি সেটা অন্যদের সাথে শেয়ার করতে পারি, তখন দেখবেন অনেক দিক থেকে সাহায্য চলে আসে। আরেকটা মা যে এই একই জার্নি দিয়ে গিয়েছে, বা আরেকটা বাবা যে একই দৌড়াদৌড়ি করেছে তার বাচ্চার জন্য, তার কাছে অনেক ইনফরমেশন থাকে যেটা নিয়ে আপনি নিজেও কিন্তু লাভবান হতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, কোনো বাচ্চার ভবিষ্যৎ কিন্তু, কোনো বাচ্চার এই ভবিষ্যৎ নিশ্চিত না। আমরা কিন্তু বাচ্চা হওয়ার পরে জানি না যে বড় হয়ে কি হবে, এ কি স্কুলে যাবে, কলেজে যাবে, সেটা কোনো বাচ্চার ক্ষেত্রেই কিন্তু আহ একদম লিখে দেওয়া নেই যে আমরা জানি হওয়ার পরে এ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। সুতরাং যেই বাচ্চার সেরিব্রাল পালসি আছে বা অটিজম আছে, আমরা কিন্তু তার বেলাও কিন্তু আমরা জানি না তার ভবিষ্যৎ কি। কিন্তু যদি বাবা মারা না লেগে থাকে তাহলে কিন্তু কোনো বাচ্চারই ভবিষ্যৎ ভালো থাকবে না। সুতরাং সেটা মাথায় রেখে আমরা সব বাচ্চাদেরকেই সমানভাবে আমাদের বাবা মা পক্ষ থেকে যা যা দেওয়ার দরকার, যেটা আপনি বললেন যে ওগুলো দিয়ে যেতে হবে, এবং ইনশাল্লাহ তারা উন্নতির দিকে যাবে এবং ভবিষ্যৎ তাদের অবশ্যই ভালোর দিকে যাবে। তো যাই হোক, আমি আগামী প্রশ্নে যাচ্ছি। বাচ্চার বয়স হচ্ছে 13, এবং মোটর ফাংশন লেভেল যেমন কলম পেন্সিল ধরতে বা হাত দিয়ে খেতে পারে না। হাত দিয়ে কিছু ধরার ক্ষেত্রে কিভাবে আমরা থেরাপি দিতে পারি এই মোটর ফাংশন ডেভেলপ করার জন্য? তো অনেক প্রশ্ন দেখা যাচ্ছে যে হাত দিয়ে তোলা, জিনিস তোলা বা এই ব্যাপারগুলো। তো এখানে রাইট, আমরা একটু আলাপ করেছি যে কলম ধরা টরা এগুলো হচ্ছে অকুপেশনাল, বাট রাইট। ফিজিক্যাল থেরাপিস্টের
ইয়েটা কাজটা কোথায়, কিছু তোলা বা আচ্ছা, ধরার ব্যাপারটা? right. তাহলে আমি একটা ডেভেলপমেন্ট, যেহেতু ফাইন মোটর নিয়ে এখানে অনেক প্রশ্ন হাতের কাজ নিয়ে, কিন্তু ডেভেলপমেন্টটা বাচ্চার কিন্তু হয় প্রত্যেকটা মানুষের অ্যাকচুয়ালি প্রথমে হয় কিন্তু কোর কোর থেকে মাঝখানে থেকে বাইরের দিকে যায়, এবং লাস্ট আসে যে ফাইন মোটর ডেভেলপমেন্ট আঙ্গুলের, তাহলে মাঝখান থেকে ভিতর থেকে বাইরে যাচ্ছে, আরেকটা হচ্ছে উপর থেকে নিচে যাচ্ছে। তার মানে কি, প্রথমে কিন্তু বাচ্চা শিখে হচ্ছে মাথা তোলা, তারপর দেখা যাচ্ছে পিঠটা শক্ত হচ্ছে, তখন সে বসা শুরু করছে, কোমরটা শক্ত হচ্ছে, দাঁড়ানো শুরু করছে, পাটা শক্ত হচ্ছে, হাঁটা শুরু করছে। সো এটা হচ্ছে প্যাটার্ন। এবং যখন আমরা থেরাপি দিই সেটাও সেই প্যাটার্নটাও আমরা কিন্তু ফলো করি। তখন এই যে বেশ কিছু প্যারেন্টস বলছে যে হাতের কাজ করতে পারছে না, সো এটাও দেখতে হবে যে তার কি সঠিকভাবে পস্টার ঠিক আছে কিনা, বসার শোল্ডার ফাংশন গুলো, মুভমেন্ট গুলো, স্ট্রেংথটা ঠিক আছে কিনা, কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন, এবং তার এলবো, হাত, প্রত্যেকটা মাসল গুলো ঠিক আছে কিনা, মাসেলের ফ্লেক্সিবিলিটি হোক, স্ট্রেংথ হোক, কন্ট্রোল কোঅর্ডিনেশন হোক মুভমেন্টের। তো এগুলো সব ঠিক করার পাশাপাশি আমাদেরকে ফাইন মোটর, যে অকুপেশনাল থেরাপিস্ট যেটা কাজ করে, ফাইন মোটর মুভমেন্টে কাজ করতে হবে। সো এগেন, যদিও ইস্যু হচ্ছে ফাইন মোটর নিয়ে, কিন্তু তারপরেও কিন্তু ইটস এ কোঅর্ডিনেটেড এফোর্ট যে অকুপেশনাল এবং ফিজিক্যাল থেরাপিস্ট একসাথে কাজ করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি করি, যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল বাচ্চারা ছোটবেলায় সবকিছু টাইমলি করছিল, এমন কি হতে পারে যে ওই বাচ্চা আর একটু বড় হওয়ার পরে ওর ফিজিক্যাল থেরাপি দরকার হতে পারে? এমন কি হতে পারে যে শুরুর দিকে কোনো রেড ফ্ল্যাগস ছিল না, কিন্তু বয়স বাড়ার পরে হঠাৎ করে দেখা গেল যে ও কিছু কিছু ব্যাপারে পিছিয়ে আছে? ওটা কিভাবে বাবা মারা বুঝতে পারবে? খুব সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, ডেফিনেটলি এটা হতে পারে। আর ওটা বোঝার উপায়টা, ওটা বোঝাটা আরেকটু সহজ যে এই জন্য, যে ফর এক্সাম্পল একটা 1.5 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা খুব সহজেই বোঝা যায়। আপনি যদি ইন্টারনেট সার্চ করেন বা অন্যান্য বাচ্চাদের দেখেন, বাইরে 2 বছরের বাচ্চা দৌড়াদৌড়ি করছে, বল নিয়ে খেলছে, একা একা সে 3-4টা সিঁড়ি উঠতে পারে ধরে ধরে, রেলিং। সো আপনার বাচ্চা কি সেরকম করছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, হ্যাঁ, আপনার বাচ্চাও দৌড়াদৌড়ি করছে, বল নিয়ে সিঁড়িতে উঠানামা করছে, চেষ্টা করছে অনেক কিছু করার, কিন্তু তার কি প্যাটার্ন সেম কিনা মুভমেন্টের, তার কি কোয়ালিটি অফ মুভমেন্ট সেম কিনা? সে দৌড়াচ্ছে, কিন্তু সে কি ঘন ঘন পড়ে যাচ্ছে? সে কি ডাইরেকশন বুঝতে পারছে না? বল যাচ্ছে একদিকে, সে দৌড়াচ্ছে আরেকদিকে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি কম্পেয়ার করতে পারেন অন্যান্য, আমরা বলি পিয়ার্স দের সাথে, বাচ্চা পিয়ার্স দের সাথে। যখন 3-4টা বাচ্চা খেলা করছে, আচ্ছা ওই বাচ্চাটা তো খুব সহজে বল থ্রো করতে পারছে স্ট্রেট, আমার বাচ্চা তো বল স্ট্রেট থ্রো করতে পারে না, বলটা নিচে পড়ে যাচ্ছে, বা 3 ফুট দূরেও দূরেও ফেলাতে পারছে না, তো বা শোল্ডারে ছোট বল ধরে এরকমই করতে পারছে না, বা জোরে পুশ করতে পারছে না। তো এরকম বেশ কিছু, এরকম আপনি কম্পেয়ার করলে তখন বুঝতে পারবেন যে ঠিকই করছে আমার বাচ্চা এই কাজগুলো, বাট তার কোয়ালিটি, কাজের কোয়ালিটি ভালো না মুভমেন্টের। আরেকটা হচ্ছে কোঅর্ডিনেশন ভালো না, তার হয়তো ফোকাস ঠিক না, তার হয়তো ব্যালেন্সের প্রবলেম আছে। সো যেই জিনিসগুলো তখন আপনি ফিজিক্যাল থেরাপিস্টের সাথে শেয়ার করতে পারেন। এবং ফিজিক্যাল থেরাপিস্ট তখন যেটা করে সেটা হচ্ছে যে একটা, আমরা এখানে ইউজ করি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এটাকে বলে পি বডি। পি বডি নামে একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আছে, যেটা দিয়ে আমরা মেজার করতে পারি একটা বাচ্চার ফাংশন, যে ওই বয়সে অন্য বাচ্চা এটা করছে, এই বাচ্চা কি করছে, কতটুকু করছে, কতটুকু করতে পারছে না। এবং তখন আমরা একটা মেজারমেন্টে আসতে পারি যে কতটুকু ডিলে এই বাচ্চা তার বয়স অনুযায়ী। ফর এক্সাম্পল, 3 বছরের বাচ্চা, which is 36 months, তো 36 মান্থস অনুযায়ী সে হয়তো 25% ডিলে, 33% ডিলে, 40% ডিলে, বা শুধু 10% ডিলে। সো 10% ডিলে হলে কি, এত কম ডিলে হলে কি ফিজিক্যাল থেরাপি তার জন্য প্রযোজ্য? হয়তো বা হয়তো না, এটা নির্ভর করতেছে এই 10%-এর যে কাজগুলো করতে পারছে না, বা যেগুলো 90% কাজ করতে পারছে, ওই 90% কাজের কোয়ালিটিটা কি। সো এইটাই যে একজন ফিজিক্যাল বা থেরাপিস্টের সঠিক আগামী পরামর্শ দিতে পারবে। জিনিসটা, আগামী জিনিসটা সে আবার নিতে পারছে কিনা, ওই টেন রাইট। পার্সেন্ট এবং আগামী। পরের লেভেলে যে স্কিলস গুলো, হ্যাঁ, সেগুলো কি তার কে শিখতে পারছে কিনা। ফর এক্সাম্পল, সে ল্যাডার দিয়ে প্লে গ্রাউন্ডে অন্য বাচ্চা উঠে স্লাইড করছে, কিন্তু ওই বাচ্চাটা স্লাইড করতে পারছে, ল্যাডার দিয়ে উঠতে পারছে না ফর এক্সাম্পল। সো কারণ বা আমরা চেষ্টা করেও পারছে না। অনেক ক্ষেত্রে মনে করি যে ও, ওর তো হাঁটছে, ওর তো দৌড়াচ্ছে, ওর কেন ফিজিক্যাল থেরাপি লাগতে পারে? তো যাই হোক, Right. ওই ক্ষেত্রে আমি বলবো যে একটু আর ওইসব বাচ্চাদেরকেও বাবা মারা যেন একটু খেয়াল রাখে যে অন্য বাচ্চাদের কম্পারিজনে, যেভাবে আপনি বললেন যে ও কতটুকু করতে পারছে। আর স্ট্যামিনার ব্যাপারটা কি, যদি কোনো বাচ্চার স্ট্যামিনা দেখা যায় দৌড়াচ্ছে কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারছে না, ওসব রাইট। ব্যাপারে কি ফিজিক্যাল থেরাপি সাহায্য করতে পারে? করতে পারে অবশ্যই। এবং তখন অ্যাপ্রোচটা ডিফারেন্ট হয় অফকোর্স, তাকে এমন কিছু অ্যাক্টিভিটিস করানো হয় যেটা আস্তে আস্তে তার স্ট্যামিনা বাড়ায়, তার মুভমেন্ট গুলোকে প্রলং করে আস্তে আস্তে। তো সবকিছুই করা সম্ভব অ্যাকচুয়ালি। সেটা এটা সেটাই যে বাচ্চার উপর নির্ভর করছে, এবং ওইটাই যে বাচ্চা কতদিনে তার
ক্লোজ টু নর্মাল বা নর্মাল লেভেল অফ অ্যাক্টিভিটিস এর ফেরত আসবে, বা তার অনুযায়ী তার ডায়াগনোসিস বলেন, বয়স বলেন, সে কতটুকু ম্যাক্সিমাইজ করতে পারে তার লেভেল অফ ফাংশন। আচ্ছা, আমরা লাইভ থেকে কিছু কোয়েশ্চেন পেয়েছি, আমি ওখানে চলে যাচ্ছি। আমাদেরকে একজন বলেছে যে আমার ছেলের বয়স 10 বছর, সে পায়ের গোড়ালি উঁচু করে হাঁটে, সেজন্য ফিতা ছাড়া জুতা বা স্যান্ডেল পরতে পারে না। 2 বছর আগে সিওপি তে ডক্টর দেখিয়েছি এবং উনি স্যান্ডেল আর্চ লাগাতে বলেছিলেন, ফলে অনেকটা ভালো ছিল। এখন সে বাসায় থাকার কারণে পায়ে স্যান্ডেল রাখতে চায় না, সে কারণে মাঝে মাঝে সে পায়ের গোড়ালি উঁচু করে হাঁটছে। আমি এখন কি করতে পারি? আর তার এই একটি সমস্যা হলো এক্সারসাইজ করার সময় উঠা, বসা, বসতে, এগুলো করতে তার সমস্যা হয় এবং পায়ের গোড়ালি উঁচু করে বসে, ভালোভাবে বসতে পারে না। এটার জন্য কি ধরনের এক্সারসাইজ করতে পারি? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। সো এটাকে আমরা মেডিকেলের ভাষায় বা সাধারণ ভাষায় এখানে বলি টো ওয়াকিং, টিপ টোয়িং, টো ওয়াকিং। সো টো ওয়াকিংটা ছোট বাচ্চাদের জন্য নর্মাল আনটিল আই উড সে 18 মান্থস, 24 মান্থস, 2 বছর পর্যন্ত এটা নর্মাল। এটা অনেক একটা নর্মাল ফাংশন। তারপরে আস্তে আস্তে এটা চলে যাওয়ার কথা, ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনার বাচ্চার বয়স 10 বছর, তার মানে হচ্ছে এটা হঠাৎ করে শুরু হওয়ার কথা না, এটা আগে থেকেই ছিল। এবং এটা হতে 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 এখন এই পর্যায়ে আসছে। খুবই ইম্পর্টেন্ট যে আপনি ভালো ফুড ডক্টর দেখিয়ে একটা ভালো শু সাপোর্ট নিয়ে নেন। যেটা বলেন যে শু সোল আপনাকে কিছুটা, বাচ্চাকে কিছুটা হেল্প করেছিল, বাট শু সাপোর্ট এই জন্য প্রয়োজন আমি বলবো, বাচ্চাদের, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি এটা রেকমেন্ড করতাম না, কিন্তু বাচ্চার বয়স 10, তার মানে হচ্ছে 10 বছর ধরে সেটা এরকম হাঁটতে হাঁটতে তার হয়তো পায়ের অন্যান্য ছোট ছোট বোনস এর যে অ্যালাইনমেন্ট গুলো, সেগুলো নষ্ট হয়ে যাওয়াটা খুবই প্রবাবিলিটি, একটা হাই প্রবাবিলিটি হতে পারে। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে বাড়তি বয়স, চাইল্ড ইজ স্টিল গ্রোয়িং। তো এই বয়সে এই অ্যালাইনমেন্ট গুলো যদি নষ্ট হয়ে যায় এখন, তাহলে কিন্তু ফিউচারে অ্যালাইনমেন্ট ঠিক করাটা খুবই মুশকিল। তো এই জন্য একটা ভালো শু এবং শু সাপোর্ট হলে তখন কিন্তু এই অ্যালাইনমেন্টটা আমরা নর্মালাইজ করতে পারবো এবং নর্মাল রাখতে পারবো। আর ওই স্পেশাল শুটা তখন হয়তো এই টিপ টোয়িংটা কমাতে পারে। এখন টিপ টোয়িং হতে পারে কয়েকটা কারণে। একটা হচ্ছে সেন্সরি কারণে, আহ যেটা খুবই কমন, যে তার সেন্সরি ইস্যুস থাকতে পারে, সে পায়ের নিচে, পায়ের তালুতে যে প্রেশারটা, সেটা সে পছন্দ করে না, সেটা সে ফিল করে না। এটার জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস এবং এক্সারসাইজ আছে। প্রথমত, যেহেতু সে টিপ টোয়িং করছে 10 বছর ধরে, তাকে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে, কাফ মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ। আস্তে আস্তে তাকে পায়ের ফুটের অ্যাঙ্কেল থেকে বিভিন্ন ডাইরেকশন, বিভিন্ন মুভমেন্ট করতে হবে। ফুটের অনেকগুলো মুভমেন্ট থাকে, শুধু পাটাকে উঁচু নিচু করা না, বা ভিতরে বাইরে, যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি ইনভার্সন, ভিতরের দিকে আনা, বা ইভার্সন, বাইরের দিকে আনা আনা। এবং পায়ের মাঝখানে যে জয়েন্টস গুলো, মিড ফুট জয়েন্টস, সেখানেও আমরা কিন্তু সুপিনেশন মানে ভিতর দিকে আনা, প্রোনেশন মানে বাইরের দিকে নেওয়া, এই মুভমেন্ট গুলো মাঝখানে ফুটে করাই, এবং পুরো ফুটে ভিতরের দিকে, বাইরের দিকে, এবং অ্যাঙ্কেল থেকে উঁচু নিচু করা, এই মুভমেন্ট গুলো তো আছেই। এছাড়া যেরকম বালুর উপরে হাঁটা, বালুর উপরে হাঁটলে কি হয়, তখন সে বালুটাকে ফিল করে পায়ের সোলে। তো তখন সে আস্তে আস্তে তার যে সেন্সরি প্রবলেমটা কমতে থাকে। খালি পায়ে হাঁটা মাটির উপর, কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে, মেকিং শিওর যে এটা সেফ জায়গা হাঁটার জন্য, তার ঘাসের উপর হাঁটা, পার্কে। সো এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো, এবং পায়ের নিচে ফর এক্সাম্পল ছোট ছোট মার্বেল দিয়ে পায়ের নিচে ওটা সে রোল করলো মাসাজের মতো, তাই না? পায়ের নিচে হয়তো ওই যে মাসাজার থাকে, যে ভাইব্রেটর মাসাজার, ওটা দিয়ে মাসাজ করলে, বা হাত দিয়ে আরাম করে নরম করে, যখন শুয়ে আছে, বসে আছে, টিভি দেখছে, তখন আস্তে আস্তে মাসাজ করে দিলেন। আস্তে আস্তে এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু তখন তার যে টলারেন্সটা প্রেসারের, সেটা আস্তে আস্তে বাড়ায়, সেন্সরি প্রবলেম গুলোকে আস্তে আস্তে কমায়। এবং মাসাজের সাথে সাথে যখন সে রিল্যাক্সড, আস্তে আস্তে তখন আপনি স্ট্রেচিং করলেন বিভিন্ন ডাইরেকশনে ফুটটা। এগুলো ভালো এক্সারসাইজ, ফুট সাপোর্ট বললাম, এটা একটা গেল। আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করেছি বড় বাচ্চাদের বেলায়, যেহেতু বাচ্চার বয়স 10, সেটা হচ্ছে যে যখন ভিজুয়াল পারসেপশনে প্রবলেম থাকে। তো যেটা বলছি যে শুরুতেই, যে বাচ্চার কিন্তু ডেভেলপমেন্ট অনেক দিক থেকে একটার সাথে একটা রিলেটেড, অনেক কিছু আমরা ওভারলুক করি। যখন ভিজুয়াল পারসেপশনে প্রবলেম থাকে, যে যখন সে বুঝতে পারে না যে উঁচু নিচুর পার্থক্য, ডেপথ বলি, যেরকম সিঁড়ি কতটুকু উঁচু, সিঁড়ি কতটুকু নিচু, ফ্লোর কি নিচুতে আছে নাকি আমার চেস্ট লেভেলে ফ্লোরের। সো তখন দেখা যাচ্ছে বাচ্চা একটা থাকে যে নিচুর দিকে তাকায়, সে খুব বেশি হাঁটে, টিপটোয়িং করে। তো সেটাকে তখন তাদের দেখে হচ্ছে, আমি ভুলে গেছি এটাকে বলে বোধহয় তাদের ডেভেলপমেন্ট অফ দ্য একটা ম্যাট্রিক্স। ভিজুয়াল প্রসেসিং এর একটা টেস্ট আছে, যেটা আমি জি, অ্যাকচুয়ালি আমার বাচ্চার জন্য করেছিলাম। এটা আমি
আই সেন্টারের ওখানে করেছিলাম। সো ওরা ভিজুয়াল পারসেপশনের একটা পুরো টেস্ট করে। কারণ আমার বাচ্চা যেটা করতো যে যখন প্লেগ্রাউন্ডে কোনো লাইন টানা থাকতো সেসব জায়গায় ও হাঁটাটা বুঝতো না, তখন আমাকে সাজেস্ট করেছিল থেরাপিস্টরা যে ওর কি ওই ভিজুয়াল প্রসেসিং এর ওই ইস্যুটা আছে কিনা। সুতরাং মানে যেটা দেখা যাচ্ছে যে অনেক ব্যাপার আছে যেটা আমাদের এক্স্যাক্টলি। সো তাদেরকে আমরা বলি ডেভেলপমেন্টাল অপটোমেট্রিস্ট। সো তারা বাচ্চাদের সাথে কাজ করে, রেগুলার অপটোমেট্রিস্ট এগুলো কিন্তু প্রসেস মানে টেস্টটা করতে পারে না। সো এবং তার সলিউশন ইউজুয়ালি এই ধরনের প্রবলেমের সলিউশন হচ্ছে প্রিজম গ্লাস। সো এটা এক ধরনের চশমা, কিন্তু এই চশমাটাকে বলা হয় প্রিজম গ্লাস। তো এরকম আমি কেস দেখেছি যে প্রিজম গ্লাস পরার সাথে সাথে বাচ্চা তখন তো ওয়াকিং বন্ধ করে দেয়। সো এই প্রিজম গ্লাসটা তখন তাকে পরে থাকতে হয় সময় সময়ে, এবং আস্তে আস্তে এটা বন্ধ করে দিতে হয় যখন এই প্রবলেমটা সেরে যায়। তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন বাসায়। তার মানে বের করে নিয়ে আসতে হবে যে ওর ভিজুয়াল প্রসেসিং এ কোনো সমস্যা আছে কিনা, ও যখন Right, মাটির দিকে তাকাচ্ছে ও উঁচু নিচু দেখছে কিনা, বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা যেটার কারণে ও টিপ্ত করছে। সুতরাং right, আমাদের আপনার সব উত্তরে মনে হচ্ছে যে এই বাচ্চাটার আসল সমস্যাটা কোন এরিয়াতে এটা জেনে নেওয়া আমাদের জন্য খুবই জরুরি। কারণ right. আমরা যদি বাচ্চাটার কোন কারণে সমস্যাটা হচ্ছে না জেনে আমরা কিন্তু সলিউশনটাও বের করে নিয়ে আসতে পারবো না। তো যাই হোক, আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাব লাইভে। আম, আচ্ছা, আচ্ছা, কোয়েশ্চেনটা করেছে আমার বাচ্চার বয়স 3+, ও কোনো খাবার হাত দিয়ে ধরতে চায় না, এই ক্ষেত্রে কি করব? অকুপেশনাল থেরাপি, এগেন এটা সেন্সরি প্রসেসিং এর প্রবলেম হতে পারে বা ফাইন মোটরের প্রবলেম হতে পারে, বাট আমি অকুপেশনাল থেরাপিস্ট সাজেস্ট হ্যাঁ। করবো। আবার অনেক ক্ষেত্রে বিহেভিয়ারালও কিছু ইস্যু হয়ে রাইট, যায়, যেমন রাইট, বাংলাদেশে আমাদের কিন্তু বাবা মারা ছোট বাচ্চাদেরকে একটু হলেও প্যাম্পার বেশি করি, যেটা আমার ক্ষেত্রেও আমার বাচ্চার ব্যাপারে ও হাত দিয়ে খেতে চায় না। এখন যদি মা একটু ঘ্যান ঘ্যান করলে হাত দিয়ে খাইয়ে দেয়, ওই বাচ্চাটা কিন্তু বিহেভিয়ারলি শিখে দেয় যে আমি একটু ঘ্যান ঘ্যান করবো তখন রাইট। আমার আর হাত দিয়ে খেতে হবে না, যেটা বাংলাদেশি কালচারে আমরা করি ছোট বাচ্চা হিসেবে। কিন্তু এখানে যারা বড় হয় ওদের কিন্তু 3-4 বছরের বয়সে এক্সপেকটেশনটা হলো ওরা নিজেরাই খাবে, নিজেরা কাপড় পরবে, নিজেরা জিনিসপত্র গুছাবে, কিন্তু বাংলাদেশে ওই এক্সপেকটেশনটা অনেক পরে আসে। সুতরাং রাইট। আমরা যত তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, নিজে হাতে খাওয়া, নিজে হাতে কাজগুলো করার এই অভ্যাসগুলো বাবা মারা বাসায় শুরু করব, তখন কিন্তু এই জিনিসটা সাহায্য করবে। বাট তার পাশাপাশি যেটা বলেন অকুপেশনাল থেরাপি। যাই হোক, আমরা প্রায় আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার একটা প্রশ্ন ছিল, আমার নিজের অভিভাবক হিসেবে আমার একটা প্রশ্ন হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, এই ক্ষেত্রে কি ফিজিক্যাল থেরাপি কোনো ধরনের এফেক্ট আনে, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন জেনারেল যে হাইপার? কারণ এখন লকডাউনে বেশিরভাগ অভিভাবকদের একই কমপ্লেন, আমার বাচ্চা খুবই হাইপার হয়ে গেছে, কিভাবে বাসায় ম্যানেজ করবো বুঝতে পারছি না। এই ব্যাপারে একজন ফিজিক্যাল থেরাপিস্ট হিসেবে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ইউজ করার ব্যাপারে কি বলবেন? অবশ্যই সে হাইপার অ্যাক্টিভ কারণ ওই বাচ্চার তখন আহ যেই লেভেলটা আছে অ্যাক্টিভিটি সেটা চ্যানেল আউট করতে প্রবলেম হচ্ছে। সে কোনো প্রপার অ্যাক্টিভিটিস পাচ্ছে না, তো কিভাবে চ্যানেল আউট করবে তার এই হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ারটাকে? তো তখন বাসার মধ্যে খুব দৌড়াদৌড়ি করছে, নাড়াচাড়া করছে, হাইপার অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তো এই জন্য তখন যদি কোনো প্ল্যান মুভমেন্ট করা যায়, ফর এক্সাম্পল সে 5 মিনিট বলের উপর বাউন্স করলো, সে সুইং করলো কিছুক্ষণ, তারপর সে একটা অবস্টাকল কোর্স করলো, অবস্টাকল কোর্সের মধ্যে হয়তো জাম্পিং থাকলো, হপিং থাকলো, ক্লাইম্বিং থাকলো, ক্রলিং থাকলো। তারপরে ব্রেইন জিম নামে একটা বই আছে যেখানে বেশ কিছু এক্সারসাইজ অ্যাক্টিভিটিস দেওয়া আছে, ফ্লোরে করা যাবে, ফ্লোর রোলিং হোক। তারপরে চাইল্ডদের যেই চাইল্ডস যোগা, বাচ্চাদের যে যোগা বিভিন্ন মুভমেন্ট গুলো থাকে। তো এইগুলো সব কিন্তু তখন কি হচ্ছে যে বাচ্চাটাকে টায়ার্ড করে দেওয়া, ফিজিক্যালি টায়ার্ড করে দিলে তখন সে একটা এনভায়রনমেন্ট খুঁজে বা একটা সুযোগ খুঁজে যে এখন সে রেস্ট নিবে, বা তার পূরণ হয়ে গেছে সেই নিডটা, যে মুভমেন্টের যে নিডটা। এটা কিন্তু সব বাচ্চাদেরই, এটা সব বাচ্চাদেরই একটা ন্যাচারাল একটা নিড, কারণ আমাদের শরীরের পারপাসটা হচ্ছে কিন্তু মুভমেন্ট করা, তাই না? আমাদের জয়েন্ট মাসল বানানো হয়েছে মুভমেন্ট করার জন্য। কিন্তু সেটা যদি না করতে পারে তখন দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে ভিতরে অনেক সাফার করে প্রত্যেকটা বাচ্চা। তো এই জন্য বাসায় তাদেরকে মুভমেন্ট করাতেই হবে, এবং মুভমেন্ট গুলো তখন ব্রেন ফাংশনটাকে ইমপ্রুভ করে, ব্রেনটাকে আরো ক্লিয়ার করে। এবং বয়স্কদের বেলায় সেম জিনিস, যখন আমরা জিমে যাই সকালে আধা ঘন্টা এক্সারসাইজ করাচ্ছি, দৌড়াচ্ছি ট্রেডমিলে, ব্রেন ক্লিয়ার হয়ে যায় আমাদের, ডান ফর দ্য ডে, যে আমরা ঠিক আছে ফিজিক্যালি উই হ্যাভ ডান থিংস। এন্ড তখন ডিপ্রেশন হয় না, তখন ব্যথা হয় না, হয় না। তো এই এই জিনিসগুলো বাচ্চাদের বেলায়ও কিন্তু কাজ করে। তো ওইটাই বলছিলাম যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেগুলো বাসায় করানো সম্ভব, ব্যাক ইয়ার্ডে করানো সম্ভব, পার্কে করানো সম্ভব, সেগুলো করবেন। করানোর পরে দেখা যাবে যে বাচ্চা তখন কাম ডাউন হচ্ছে। তখন এই কাম ডাউন হওয়ার সময় তখন রিল্যাক্সেশন এক্সারসাইজ, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, তারপর যোগা ফর এক্সাম্পল, যেগুলো স্ট্রেচিং এবং রিল্যাক্সেশন আরো করতে পারে। তো এগুলো সবকিছুই প্র্যাকটিস করা যেতে পারে বাসায়।
আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের শেষের দিকে আপনার যদি চাইল্ড ফাউন্ডেশনের চাইল্ড কেয়ার সম্পর্কে যদি কিছু বলা থাকে এবং অন্য অভিভাবকদের জন্য যদি কোনো কিছু বলতে চান। অবশ্যই যে এটা খুবই ইম্পর্টেন্ট যে যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম আপনাদেরকে যে আপনার বাচ্চার সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাডভোকেট সেটা হচ্ছেন আপনি। সো আপনাকেই দায়িত্ব নিতে হবে, আপনাকেই তার অধিকার নিশ্চিত করতে হবে, তার কি কি দরকার, কি কি প্রয়োজন। এবং প্রত্যেক বাচ্চাকেই যদি অপরচুনিটি দেওয়া হয়, সঠিক অপরচুনিটি, তাদের কিন্তু প্রচুর পোটেনশিয়াল আছে যেটা আমরা বুঝতে পারি না অপরচুনিটি না দেওয়া পর্যন্ত। তো এই জন্য অপরচুনিটিটা দেন বাচ্চাকে ডেভেলপ করার, গ্রো করার। দেখবেন যে বাচ্চা যেটা এখন মনে হচ্ছে এই বাচ্চা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি নিজে আমার প্র্যাকটিসে দেখেছি গত 20+ ইয়ার্স এ যে বাচ্চাকে আমি ইভ্যালুয়েট করেছিলাম অ্যাজ আ 3 ইয়ার ওল্ড বাচ্চাকে, সে তার বয়স এখন 18-19 এবং সে কমপ্লিটলি এখন ডিফারেন্ট চাইল্ড, সে এখন কলেজে যাচ্ছে। সো ওইটাই অপরচুনিটি দিতে হবে। আরেকটা হচ্ছে যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অন্যান্য প্যারেন্টস এর সাথে শেয়ার করুন, নেটওয়ার্কিং করুন আপনাদের অন্যান্য প্যারেন্টসদের সাথে। তাহলে কিন্তু আপনারা একটা স্ট্রং গ্রুপ হবেন। তারা হয় আপনার সরকারি অধিকার হোক আপনার বাচ্চার জন্য, কোনো বড় অর্গানাইজেশন থেকে কোনো চাহিদা হোক, তখন কিন্তু আপনারা একসাথে ফাইট করতে পারবেন। কিন্তু আপনারা যদি একা একা থাকেন তাহলে কিন্তু এগুলো ফাইট করতে পারবেন না। এবং তখনই কিন্তু আপনারা মেইন স্ট্রিম মিডিয়া হোক বা মেইন স্ট্রিম নিউজে হোক, তখন আপনাদেরকে ভালোভাবে ফিচার করতে পারবে এবং অধিকার নিশ্চিত করতে পারবে এবং সমাজ বুঝবে যে এই বাচ্চার অধিকার আছে এবং এই বাচ্চার কেউ সুযোগ দেওয়া দরকার এবং এই বাচ্চার অনেক পটেনশিয়াল, এবং এই বাচ্চাকে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি কাজে লাগাতে হবে আমাদের, কারণ সে আমাদেরই নাগরিক দেশের। এগুলো আরেকটা হচ্ছে এই জন্য শেয়ার করুন, নেটওয়ার্কিং করুন প্যারেন্টসদের সাথে। আরেকটা হচ্ছে যে প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করুন, আমি যে কোনো সময় আপনাদেরকে অ্যাভেলেবল এবং আমি আপনার প্রশ্নের উত্তর দিব। কিন্তু প্রশ্ন না করলে কিন্তু আপনিও বুঝতে পারবেন না যে আপনাকে কোন ডাইরেকশন যেতে হবে, কি করা উচিত বা সম্ভব আপনার বাচ্চার জন্য। তো এতটুকুই আজকের জন্য, আবারও কথা বা দেখা হবে আপনাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ, এতটুকু সময় অনেকখানি সময় দিলেন এবং আমাদের পাশে আগামীতেও থাকার জন্য। আমরা অবশ্যই বলবো যে আপনাদের যদি আরো প্রশ্ন থাকে ফিজিক্যাল থেরাপির ব্যাপারে আমাদেরকে কমেন্ট করবেন এবং আমরা আবার ডক্টর কবিরকে আপনাদের সামনে পৌঁছে দিব। অনেক অনেক ধন্যবাদ, আশা করি আপনি ভালো থাকবেন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আশা করব যে আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনাদেরকে একটু হলেও সাহায্য করতে পেরেছি এবং আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে আমরা তো আছি। এবং আমাদের ইনবক্সে কমেন্ট করুন যে আগামীতে আপনারা কোন কোন টপিক গুলো নিয়ে চাবেন যে আমরা বিশেষজ্ঞদের আপনাদের সামনে হাজির করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।